জেহের আর ইনশিতার বিয়ে কিছুক্ষণ আগে হয়ে গেছে, একদম ঘরোয়াভাবে। নর্মাল ড্রেসেই বিয়ে হয়েছিল। ইনশিতার পরিবার আর জেহেরের পরিবার ছাড়া বাড়তি কেউ ছিল না বিয়েতে। কবুল বলার সময় ইনশিতার গলার স্বর কাঁপছিল। জেহের ইনশিতার হাত শক্ত করে ধরে শুধু শান্ত দৃষ্টি নিক্ষেপ করেছিল ইনশিতার পানে। তা দেখে ইনশিতা কাঁপা গলায় গড়গড় করে কবুল বলে দিয়েছিল। আর সবটা ওপর থেকে জিহাদ দেখছিল। অথচ কিছুই করতে পারেনি সে। পারেনি বললে ভুল হবে। করতে চেয়েছিল, তবে জেহেরের ভয়ে আর কোনো প্ল্যান করেনি। জেহের পুরোটা সময় এমনভাবে ইনশিতার হাত চেপে ধরেছিল যেন ইনশিতার দুদিনের বাচ্চা, ছাড়লেই হারিয়ে যাবে। আর সেই কারণে একটা বারও জিহাদ ইনশিতার কাছে আসার সাহস পায়নি। ওপর থেকে অসহায় দৃষ্টিতে চেয়ে গেছে পছন্দের মানুষটির বিয়ে। ইনশিতা কবুল বললে জিহাদ আর সেখানে দাঁড়ায়নি, চলে গিয়েছিল নিজের রুমে। পছন্দের মানুষটিকে অপরের সাথে দেখাটা হৃদয় পোড়ানোর মতো কষ্টের। তখনও পরন্ত বিকেল। ইনশিতা বসে আছে জেহেরের আলিশান রুমের আলিশান বিছানায়। জেহের রুমে নেই, কোথায় গেছে ইনশিতা জানে না, এমনকি জানতেও চায় না। জেহের না আসলেই ইনশিতার কাছে ভালো লাগবে। একদম দেশে ল্যান্ড করেই বিয়ের ব্যবস্থা করাতে ইনশিতা অবাকের সাথে সাথে রাগও হয়েছিল। তবুও জেহেরের ক্রোধ থেকে সবাইকে বাঁচাতে বিয়েটা করে ফেলেছিল। জেহেরের কথা ভাবতে না ভাবতে জেহের হাজির রুমে। ইনশিতা চোখ মুখ কুঁচকে বিড়বিড় করলো, शैतान का नाम लिया और शैतान हाजिर। জের সোজা এসে ইনশিতাকে অবাক করে দিয়ে কোলে তুলে সোফায় বসিয়ে দিল। তারপর ইনশিতার খুব কাছাকাছি মুখ এনে দুষ্টু হেসে বলল, রাতের জন্য অপেক্ষা করতে পারবো না। বাসর রাত হবে না, হবে বাসর বিকালে। বলে ইনশিতাকে ছেড়ে বিছানার কাছে চলে গেল। হাতে আনা কয়েকটি গোলাপের পাপড়ি ছড়াতে লাগলো বিছানায়। শুভ্র চাদরে গোলাপের লাল টকটকে পাপড়িগুলো খুবই স্নিগ্ধ দেখাচ্ছিল। জেহের আরেকটা গোলাপের পাপড়ি নিয়ে ইনশিতার ওপর ফেলতে লাগলো ধীরে ধীরে, চোখে মুখে দুষ্ট চাহনি। ইনশিতার হার্টবিট ক্রমশ বাড়ছিল। জেহেরের এমন চাহনির সাথে সে অপরিচিত। বেশ বিব্রত বোধ করছিল সে। কিভাবে জেহেরকে এখন দূরে রাখা যায় সেই চিন্তা করছে সে। জেহের আবারও ইনশিতাকে এনে পাজা কোলে তুলে নিল। বিছানার মধ্যেখানে বসিয়ে জেহের দরজা আটকে জানলাগুলোয় পর্দা টেনে দিল। পুরো রুম অন্ধকার এখন। জেহের দেওয়ালে ঝোলানো কয়েকটি হালকা আলোর ল্যান্টার্ন অন করে দেয়। ইনশিতার হাত পা কাঁপছে ভয়ে। মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইছে এমন পরিস্থিতি থেকে বাঁচাতে। জেহের আচমকা সে ইনশিতাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ইনশিতার অধর যুগলে নিজের ওষ্ঠধর চেপে ধরে। ইনশিতা হঠাৎ আক্রমণে হতবিহ্বল হলেও জেহেরের বাহুডোর থেকে নিজেকে ছাড়ানোর প্রয়াস চালাতে থাকে। তবে জেহেরের বলিষ্ঠ শরীরের কাছে তার তীক্ষ্ণ শরীরের শক্তি কাজে আসে না। জেহের খানিক বাদে ইনশিতাকে ছেড়ে অস্থির হয়ে নিজের শার্টের বোতাম খোলা শুরু করে। জেহেরের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। ইনশিতা নিঃশব্দে কাঁদছে। জেহের শার্ট ছুঁড়ে মারে বিছানার এক প্রান্তে। ইনশিতার দুহাত নিজের দু হাতের মধ্যে চেপে গলায় মুখ গোজে জেহের। এবার ডুকরে কেঁদে ওঠে ইনশিতা। সে ভেবেছিল সময় চেয়ে নেবে নিজেকে তৈরি করার জন্য, কিন্তু তার আগে জেহের নিজের অধিকার আদায় করার কাজে নেমে পড়বে কে জানত। জেহের ইনশিতার কান্না দেখে গলা থেকে মুখ তুলে তাকায়। তার চোখে তখনও ঘোর নেশা। ইনশিতার চোখ বন্ধ রেখে কান্না জড়ানো গলায় বলে, আমার সময় চাই জেহের, আমি সবার জন্য তৈরি নই, প্লিজ। তুমি আমাকে বলেছিলে তুমি বিয়ের আগে আনকমফোর্টেবল, এখন তো বিয়ে হয়ে গিয়েছে, তাহলে? ইনশিতার কণ্ঠস্বর রোধ হয়ে আসছে। কান্নার পরিমাণ বেড়েই চলেছে। জেহের নিশ্চুপ হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে ইনশিতার দিকে। রোজের কান্না তার সহ্য হচ্ছে না। বুকের বাঁ পাশটায় চিনচিন ব্যথা করে। ইনশিতার গালে হাত রেখে বলে, ওকে রোজ, ডোন্ট ক্রাই। আমি তোমার অনুমতি ছাড়া কিছু করব না, সত্যি। প্লিজ কান্না বন্ধ করো এখন। জেহের উঠে বসে। জানলার পর্দা সরিয়ে শার্ট পরে নেয়। বিছানায় হেলান দিয়ে শুয়ে ইনশিতার মাথা বুকে উঠিয়ে নেয়। ইনশিতা তখনও কাঁদছে। জেহের ইনশিতার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আই রিকোয়েস্ট ইউ, ডোন্ট ক্রাই, ইট হার্টস মি রোজ। ইনশিতা কাঁদতে কাঁদতে জেহেরের বুকে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে। জেহের ইনশিতার কপালে অধর ছুঁয়ে দেখতে লাগে তার রোজের ঘুমন্ত মুখখানার চেহারাটা। এই মেয়েটি এখন থেকে তার, সব সময়ের জন্য। এখন আর তার থেকে দূরে কোথাও যেতে দেবে না রোজকে, সব সময় নিজের কাছে রাখবে। রাত 8টায় ঘুম ভাঙে ইনশিতার। নিজেকে কারো বুকে আবিষ্কার করে সে। মনে পড়ে এটা জেহের ছাড়া আর কেউই না। মাথা উঁচু করে দেখে জেহের তাকিয়ে আছে তার দিকে। চোখ দুটো প্রচণ্ড লাল।
ইনশিতাকে জাগতে দেখে মিষ্টি হাসি দিল জেহের। লাল চোখের মিষ্টি হাসি ইনশিতার কাছে কেমন যেন লাগলো। নিজেকে ছাড়িয়ে ইনশিতা খাট থেকে নেমে পড়ল। জেহের শোয়া থেকেই বলল, কাবার্ডে তোমার জামা কাপড় সহ প্রয়োজনীয় সব জিনিস রাখা আছে। বলেই একটা বড় হাই তুলল জেহের, তারপর চোখ বুজে ফেলল। ইনশিতা কাবার্ড খুলে নিজেকে বিস্মিত হওয়া থেকে সামলালো। প্রায় সব রকমেরই জামা কাপড় আছে। অর্ধেক আলমারি জুড়ে ইনশিতা, আর বাকি অর্ধেকে জেহেরের জামা কাপড়। একটা 3 পিস নিয়ে ইনশিতা ওয়াশরুমে চলে যায়। গোসল করে নিলেই ফ্রেশ ফ্রেশ লাগবে। গোসল শেষে বের হতেই দেখে জেহের ঘুমিয়ে আছে। ইনশিতা ভাবলেও সে এখন কি করবে, নিচে যাবে? এখন তো সে এই বাড়ির বউ। দরজা যেই না খুলবে তখন জেহেরের আওয়াজ আসে। এক পাও রুমের বাইরে রাখবে না রোজ। ইনশিতা পেছন ফিরে দেখলো জেহের সেই আগের মতোই ঘুমে। তবে কথা বলল কখন? যে সেই অবস্থা থেকে আবার বলল, টেবিলে খাবার রাখা আছে, খিদে পেলে খেয়ে নাও। তবে আমি না ওঠা পর্যন্ত বাইরে পা ফেলে খবর করে ছাড়বো তোমায়। ইনশিতা এক পলক খাবারের দিকে তাকালো, সোফায় গিয়ে বসে খেতে লাগলো আর রুম পর্যবেক্ষণ করতে লাগলো। এই রুমটা এত বড় যে দৌড় খেলাও যাবে। এত বড় রুমে জেহের একা থাকে কি করে? এখন তো আর একা না, তাকেও থাকতে হবে জেহেরের সাথে। ইনশিতা খেয়ে বারান্দায় গেল। ঘরের দেওয়ালের এক পাশ জুড়ে নিচ থেকে সিলিং পর্যন্ত পুরোটা কাঁচ লাগানো, অর্থাৎ বারান্দা আর রুমের মধ্যবর্তী দেওয়ালটা কাচের, আর কাচের ওপাশে মিনি ছাদের মতো বারান্দা, দোলনা সহ ছোট চেয়ার টেবিলও সেখানে রয়েছে। কাজ হয় বারান্দা থেকে পুরো রুম, আর পুরো রুম থেকে বারান্দা সব দেখা যায়। ইনশিতা বারান্দায় গিয়ে একবার বিছানার দিকে তাকালো, দেখলো জেহের এবার তার দিকে ফিরে শুয়েছে। ইনশিতা চোখ ফিরিয়ে আকাশের দিকে তাকালো। চাঁদের আলো ঝিলিক দিয়ে উঠছে। কিছুক্ষণ বাদেই নিজের পেছনের কারো অস্তিত্ব টের পেল। পেছনে ফেরার আগে জেহের ইনশিতাকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো। জেহের ইনশিতার কাঁধে মাথা দিয়ে চুল নিয়ে খেলতে লাগে, আর ইনশিতা আকাশের দিকে তাকিয়ে থাকে। মেঘের আড়ালে হঠাৎ চাঁদ ঢেকে গেল। এখন আর চাঁদের আলোটুকুও নেই। মনটাই খারাপ হয়ে গেল ইনশিতা। জিহাদ ডিভানে গা এলিয়ে বসে আছে, চেহারায় কষ্টটা উপচে পড়ছে। তাকে দেখে জেবার মনটা কেমন করে উঠল। ভাইদের মধ্যে একমাত্র জিহাদের সাথে তার ভাব আছে, তাই জিহাদকে তুই আর জেহেরকে ভয়ে তুমি বলে। জিহাদকে কখনোই এতটা কষ্টে দেখেনি সে, সবসময় হাসি খুশি দেখেছে। তাহলে হঠাৎ এত শোকের ছাই বা নামলো কেন তার মুখে? জেবা জিহাদের পাশে বসে গলা নামিয়ে বলে, ছোট ভাই, তোর কি হয়েছে? মনটা কি ভালো নেই? জিহাদ হাসলো, কষ্টপূর্ণ হাসি। নিজের ভালোবাসার মানুষকে অন্যের হতে দেখে কার মনটাই বা ভালো থাকে। যেবার বোধগম্য হলো না কথাটা। প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়েছে বিষণ্ণতাময় ঢাকা জিহাদের মুখখানায়। জেবা বলল, ঠিক বুঝলাম না ভাই, কিসের কথা বলছিস? পরক্ষণে কিছু একটা মনে পড়ল, এমনভাবে বলল, ভাই, তুই কি ওই মেয়েটার কথা বলছিস যাকে তুই 2 বছর আগে দেখেছিলি, যার কথা আমায় বলেছিস? সেই মেয়েটা? জিহাদ হ্যাঁসূচক মাথা নাড়ালো। জেবা অবাক হয়ে বলল, মেয়েটার কি হয়েছে? অন্যের হয়ে গেছে মানে? বিয়ে হয়ে গেছে তাই। তুই হতে দিলি? তুই তো চাইলেও আটকাতে পারতি। পারতাম না কখনোই। জেবা মজা করে বলল। তাহলে তুই তুলে নিয়ে আসতে। জিহাদ তাচ্ছিল্যপূর্ণ হাসি এসে বলল, অলরেডি তুলেও নিয়ে গেছিলাম, তবে প্ল্যান সাকসেসফুল হয়নি। জেবা কৌতূহল নিয়ে বলল, পরে? পরে আর কি, তাকে নিয়ে চলে যাই অন্য কেউ। একটু থেমে জিহাদ বলল, তবে জানিস, আমি কিন্তু তাকে তখনও নিয়েও আসতে পারতাম, যদি জানতাম তাকে কোথায় নিয়ে রেখেছিল। ভাই, আমি একটা কথাও বুঝতে পারছি না। আমি মানে কিভাবে? জিহাদ মাথাটা একটু হেলিয়ে জেবার দিকে তাকালো। কেন করলি এমনটা? জেবার অবাক হয়ে জিজ্ঞেস করলো, আমি আবার কি করলাম? ইনশিতা যে রাফিদের কাছে ছিল সেটা তুই জেহেরকে কেন বলতে গেলি? আমাকে কেন বললি না? জেবা চমকে দাঁড়িয়ে গেল। মানে? জিহাদ তর্জনী আর বুড়ো আঙুল কপালে ঠেকালো, চোখ বন্ধ করে বলল, আমাকে যদি বলতি রাফিদ ইনশিতাকে নিয়ে যাবি, তাহলে তোর রাফিদের আজ এত ক্ষতি হতো না। জেবা দ্বিতীয়বারের মতো আবার চমকালো। আমি জেহের ভাইকে শর্ত দিয়েছি রাফেদের ক্ষতি না করতে।
আর ভাই শর্তটা মেনেছেও। জিহাদ উচ্চ শব্দে হেসে উঠল। হাসতে হাসতেই বলল, তোর কি মনে হয় ইনশিতাকে নিয়ে যে পালিয়ে যাবি তাকে জেহের ভাই এমনি এমনি ছেড়ে দিবি? হাউ ফানি। জেবা ধপ করে বসে পড়ল ডিভানে। তড়িৎ গতিতে জিহাদের দিকে তাকিয়ে বলল, 1 মিনিট, তার মানে ইনশিতাই সেই 2 বছর আগে দেখা মেয়েটা যাকে তুই ভালোবেসেছিলি? জিহাদ এবার নড়ে চড়ে বসলো। হাতে পেপার ওয়েট ঘোরাতে ঘোরাতে বলল, 2 বছর আগে আমি ইনশিতাকে দেখি রাস্তায় একটা ভ্যানের সামনে দরদাম করতি। আমি সেখানে গাড়ি থামিয়ে দেখছিলাম তাকে। প্রায় আধ ঘন্টা ঝগড়া করি। যখন বাজার করে ফিরছিল তখন আমার গাড়ির সামনে আসলো, রেগে গিয়ে বলল চিপা জায়গা থেকে গাড়ি সরাতে, তার নাকি হাঁটতে সমস্যা হচ্ছে। এত তেজ মেয়েটির যে পারে না আমার সাথে ঝগড়া করে। শ্যামলা রঙের হলেও মেয়েটির চেহারা যেন সৌন্দর্যের অভাব নেই। সেই রাগে রাগে মেয়েটার প্রেমে তখনই কাত হয়ে পড়ে গেছি আমি। তোকে এসে বলছিলাম মেয়েটির কথা, যে আমি ওকে ভালোবেসে ফেলেছি। তারপর থেকে খোঁজ নিলাম মেয়েটির। ইনশিতার নাম সবসময় লুকিয়ে দেখতাম। 1 বছর এইভাবে লুকিয়ে দেখলেও পরে আর সম্ভব হতো না। কাজের ব্যস্ততার কারণে তাকে দেখাটা মিস হয়ে যেত। তবে তার ছবি মোবাইলে রাখতাম সবসময়। তবুও হাঁসফাঁস লাগতো এক পলক দেখার জন্য। এভাবেই চললো আরও 1 বছর। তারপর একদিন দেখলাম কালো শাড়ি পরনি আমার সেই ভালোবাসার আমাদেরই ঘরে। তবে জেহের ভাইয়ের হাতে বন্দি তখন। আমার এত রাগ হলো। তারপর আস্তে ধীরে জানলাম জেহের ভাইও ইনশিতাকে ভালোবাসি আর বিয়েও করবি। আমি অনেকবার সাবধান করেছিলাম ইনশিতা আর ইনশিতার বাবাকে, তবুও কাজে দিল না। বিয়ের দিন যখন ওকে নিয়ে পালাবো তখন কে যেন গাড়ির সামনে বাইক নিয়ে এসে ক্লোরোফর্ম দিয়ে আমায় অজ্ঞান করি ইনশিতাকে নিয়ে চলে যাই। যখন জ্ঞান ফিরি তখন লোক দিয়ে খোঁজ চালিয়েছিলাম, কিন্তু পাইনি। তার মধ্যে শুনি জেহের ভাই থাইল্যান্ডে গেছি। তখনই বুঝলাম ইনশিতাকে কেউ থাইল্যান্ডে নিয়ে গিয়েছি, কিন্তু সেই কেউটা কে সেটাই বের করতে পারলাম না। আমি নিজেও আর থাইল্যান্ডে গেলাম না, কারণ আমি জানি জেহের ভাই ইনশিতাকে নিয়ে আসবি আর নিজের করে নিবি। তারপর লোক দিয়ে আরও খোঁজখবর নিয়ে দেখি রাফিদ নিয়ে গিয়েছিল। আর ইনশিতা যে রাফিদের সাথে থাইল্যান্ডে আসি সেই খবর জেহেরকে দিয়েছিল আমার বোন জেবা। জিহাদ এবার জেবার দিকে তাকালো। কেন তুই জেহের ভাইকে বলতে গিয়েছিলি যে ইনশিতা রাফিদের কাছে আসি? আমাকে বলা যেত না? আমাকে বললে তো রাফিদের কোনো ক্ষতি না করেই ইনশিতাকে নিজের করে নিতাম। এতে তুই তো রাফিদকে পেতি আর আমি আমার ইনশিতাকে পেতাম। জেবার চোখে পানি টলমল করছে। আমি জানতাম না ভাই যে তুই ইনশিতাকে ভালোবাসিস। যদি জানতাম তাহলে বিশ্বাস কর আমি জেহের ভাইকে খবর দিতাম না। আমি রাফিদকে ভালোবেসে ফেলেছিলাম। আমিও সবসময় রাফিদের উপর নজরদারি রাখতাম। একদিন জানতে পারি রাফিদ ইনশিতাকে ভালোবাসে। এটা শুনে আমার মাথাই খারাপ হয়ে গিয়েছিল। তারপর রাফিদ যে ইনশিতাকে নিয়ে থাইল্যান্ড পালাবার প্ল্যান করছে আর বিয়ে করবে সেটাও জানতে পারি। জের ভাইকে খবরটা জানানোর আগেই রাফিদ ইনশিতাকে নিয়ে চলে যায়। রাফিদকে আমি অন্য কারোর সাথে সহ্য করতে পারতাম না, তাই পরদিন জেহের ভাইকে বলে দিই থাইল্যান্ডের কথা, তবে মোবাইলের অন্য সিমে কণ্ঠ বদলিয়ে। জের ভাই জানে না যে সেই সকালবেলায় আমিই কল করেছিলাম, তবে শর্ত দিয়েছিলাম রাফিদের যাতে কিছু না করে। আর ভাইও শর্ত মানবে বলেছে। যদি একবার জানতাম তুই ইনশিতাকে ভালোবাসিস তাহলে আমি জের ভাইকে জানাতাম না। জিহাদ উঠে দাঁড়ালো। একটা দীর্ঘশ্বাস ফেললে বলল, যা হওয়ার হয়ে গেছে এখন। বাই দা ওয়ে, তোর রাফিদের খোঁজ পেয়েছিস? জেবা মাথা নাড়িয়ে না বলল। জিহাদ বলল, আর পাবিও না। রাফিদের অবস্থা বেহেল করে ছাড়বি জেহের ভাই। জের ভাই শর্ত মানেনি, মিথ্যা বলেছে। তোর আগে এটা ভাবা উচিত ছিল ইনশিতাকে যে জেহেরের থেকে দূরে সরাবি তার বেঁচে থাকা মুশকিল করে দিবি। এখন উপায় কিভাবে রাফিদকে ফিরে পাবো? জানি না, একমাত্র ভাই জানে কি করবি। আমাদের চুপচাপ বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। ভাইয়ের রাস্তায় বাধা দিলে আমাদেরও জান যেতে পারে। জেবা কাঁদতে কাঁদতেই রুমে চলে গেল। জিহাদ বাইরে তাকিয়ে আছে। বেশ বড় করে চাঁদ উঠেছিল আজ। কালো মেঘেরা আড়াল করে দিচ্ছে সেই চাঁদ। যেমনটা জিহাদ নিজের কণ্ঠগুলোকেও বুকের একপাশে আড়াল করে রেখেছে। রাতে ঘুমাতে গিয়ে বাদে বিপত্তি। ইনশিতা কিছুতেই জেহেরের সাথে এক বিছানায় ঘুমাবে না।
সে সেটা জেহেরকে বলার সাহস অব্দিও করতে পারছে না। সোফায় বসে ছটফট করছে সে। জেহের বিছানায় হেলান দিয়ে ল্যাপটপ নিয়ে বসেছে। বসার স্টাইলটাও চমৎকার। বালিশে শটাং ঠ্যাস দিয়ে এক হাঁটু ভাঁজ করে অপর হাঁটু সোজা রেখে তার উপর ল্যাপটপ রেখেছে। আর চোখে রোজকেও পর্যবেক্ষণ করছে। ঘড়ি টিকটিক করে জানান দিচ্ছে রাত 12:25। জেহের ল্যাপটপ রেখে ইনশিতার পাশে গিয়ে বসলো, একদম গা ঘেঁষে। ঘুমাতে চলো। ইনশিতা আমতা আমতা করে বলে, মানে বিকেলে তো ঘুমিয়েছি, তাই এখন ঘুম আসছে না। ঘুমানো লাগবে না, আমি ঘুমাবো। তুমি আমার বুকে শুয়ে থাকবে। চলো। জেহের ইনশিতার হাত ধরে দাঁড় করিয়ে নেয়। ইনশিতা ঝট করে হাত ছাড়িয়ে নিয়ে বলে, আমি এখন বই পড়বো। পাশে থাকা বুকশেলফ থেকে বই নিয়ে উঁচু করে জেহেরকে দেখায়। জেহের নির্বিকার ভঙ্গিতে বলে, আচ্ছা পড়ো, খাটে এসে পড়ো, আমি ঘুমোই। ইনশিতা খাটে আতশোয়া হয়ে বসে বইটাতে খুব মনোযোগ দিয়ে দেখে। আসলে দেখে না, দেখার ভান করছে। সে তো জেহেরকে আর চোখে দেখে তার ঘুমানোর অপেক্ষায় আছে। জেহের পাশে এসে শুয়ে ঝটকা মেরে ইনশিতাকে বুকের ওপরে ফেলে। ইনশিতা অবাক হয়ে বলে, এটা কি হলো? আমার বুকে ঘুমানো হলো। দেখছি না আমি বই পড়ছি, এখন ঘুমাবো না বলছি না। হ্যাঁ দেখছি তো কেমন বই পড়ছো। বই উল্টো করে রেখে যে পড়া যায় সেটা তোমাকে না দেখলে জানতাম না। ইনশিতা হাতের দিকে তাকিয়ে থতমত খেয়ে গেল। আসলে সে উল্টো বই ধরে আছে। এখন কি করে? আর জেহেরের থেকে ছুটবে? কিছু বলবে তার আগে জেহের ইনশিতার ঠোঁটে আঙুল চেপে ধরল। মুহূর্তেই ইনশিতার শরীরে অজানা এক কাঁপন ধরে গেল। জেহের বলল, আর একটাও কথা না, চুপচাপ ঘুমিয়ে পড়বে। কি আর করার? অগত্যা জেহেরের বুকে দ্বিতীয়বারের মতো মাথা দিয়ে শুয়ে পড়ল। ইনশিতা ভাবতে লাগলো, এখন এই জেহের তার স্বামী, সারা জীবন তার সাথে কাটাতে হবে। তাহলে এখনও কেন সে মেনে নিতে পারছে না জেহেরকে? একদিন না একদিন তো মেনে নিতেই হবে। সেই একদিন না হয় আজ থেকেই শুরু হোক। ইনশিতা তখন জেহেরের ছোঁয়াগুলো মনে করতে লাগলো। তখন সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে মাথায় কিছুই আসছিল না। আর এখন সেই ছোঁয়া ভাবতে হুট করে ইনশিতার পিঠ দিয়ে ভালোবাসার শীতল স্রোত বয়ে যায়। কেন জানে না। ইনশিতা একটু মুখটা উঠিয়ে দেখলো জেহের এখনও তার দিকে তাকিয়ে আছে। জেহেরের দিকে তাকাতেই জেহের চোখ রাঙানি দিল। ইনশিতা দ্রুত চোখ বন্ধ করে ফেলল। আর যাই হোক না কেন, এখন থেকে সে জেহেরকে মেনে নেওয়ার চেষ্টা করবে। হঠাৎ কোনো বিকট শব্দে ইনশিতা ধরফরিয়ে ওঠে। অ্যালার্ম বেজে চলেছে এক মনে। জেহের বিরক্তি নিয়ে ঘুম থেকে ওঠে। পাশে তাকিয়ে দেখে রোজ কেমন ভয় পেয়ে আছে। আসলে ইনশিতা ভয় পেয়েছিল এমন আওয়াজে। অ্যালার্মটা টেবিলের এই কোণায়, একদম কানের কাছে ছিল। ইনশিতার বুকটা এখনও ধুকপুক করছে। জেহের এক পলক ইনশিতার ভয়ার্ত চেহারার দিকে তাকিয়ে আচমকা অ্যালার্মটা নিয়ে জোরে আছড়ে ফেলে। দ্বিগুণ বিকট শব্দে অ্যালার্মটা ভেঙে চুরমার হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। জেহেরের চোখ লাল হয়ে আছে। রাগে তার ইচ্ছে করছে পুরো দুনিয়াটা শেষ করে দিতে। তার রোজের কষ্ট হবে এমন জিনিস সে দুনিয়াতেই রাখবে না। রোজের দিকে তাকাতে তার মনটা শান্ত হয়ে গেল। ইনশিতা কানে হাত দিয়ে আছে। জেহেরের হঠাৎ এমন আচরণের কারণ খুঁজে পাচ্ছে না। জেহের ইনশিতাকে এক হাতে বুকে জড়িয়ে বলে, তোমাকে কষ্ট দেবে এমন জিনিসের অস্তিত্ব আমি দুনিয়ায় থেকেই সরিয়ে দেব। তোমাকে যাতে কোনো কষ্ট হতে না পারে সেই সব ব্যবস্থা আমি করব। ভয় পেও না রোজ। ইনশিতার কপালে চুমু এঁকে দিল জেহের। যাও ফ্রেশ হয়ে আসো। ইনশিতা মাথা নাড়িয়ে ফ্রেশ হতে চলে যায়। ইনশিতা চলে গেলে জেহেরের রাগ যেন আরও মাথাচাড়া দিয়ে ওঠে। নিজের রাগটাকে কিছুতেই কমাতে পারছে না সে। ফোঁস করে কিছুক্ষণ নিঃশ্বাস নিয়ে বারান্দায় চলে যায়। মাথার চুল টেনে ধরে বিড়বিড় করে এই মাথা থেকে ও মাথা হাঁটে। আবারও কী ভেবে দ্রুত রুমে এসে ভাঙা অ্যালার্মের অংশগুলোই জোরে জোরে লাথি দিতে থাকে, যেন সেইগুলো একদম বালির মতো গুঁড়ো গুঁড়ো করে ফেলতে চায়। ইনশিতা প্রায় অনেকক্ষণ ধরে বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে আছে। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কেন দেখছে সে নিজেও জানে না, এমনি দেখতে ইচ্ছে করছে তাই। একটা লম্বা শাওয়ার নিয়ে বেরিয়ে আসে ইনশিতা। রুমে ঢুকতেই ভ্রুজোড়া আপনা আপনি কুঞ্চিত হয়ে আসলো। পুরো ফ্লোর পরিষ্কার। অ্যালার্মের ভাঙা অংশে ছিটে ফোটাও নেই, জেহেরও কোথাও নেই। ইনশিতা বারান্দায় গিয়ে তোয়ালেটা মেলে রুমে আসলে দেখে জেহের সোফার সামনে টেবিলের খাবার সাজাচ্ছে। ইনশিতার জন্য খাবার আলাদা। ইনশিতাকে আসতে দেখে জেহের ঠোঁট প্রশস্ত করে হাসলো। এই হাসিটা যেন একদম তীরের মতো বুকে বিঁধল ইনশিতার। জেহের ইনশিতার বাহু জড়িয়ে ধরে এনে সোফায় বসায়। তারপর কি ভেবে যেন ইনশিতাকে বলে দাঁড়াতে। ইনশিতা দাঁড়ালে জেহের টান মেরে
নিজের কোলে বসিয়ে নেয়। ইনশিতা হতভম্ব হয়ে বলে, কি করছেন কি? শ্শ্, কোনো কথা না। বলে ইনশিতার মুখে গুজে দিল খাবার। কিছু বলার সুযোগই পেল না সে। তু গাল ফুলিয়ে খেতে লাগলো। খাওয়ার মাঝে হঠাৎ জেহের একধানে তাকিয়ে থাকে ইনশিতার দিকে। চোখ বন্ধ করে বার কয়েক বড় বড় নিঃশ্বাস নিল। ইনশিতার ভেজা খোলা চুলে মুখ ডুবিয়ে দিল হঠাৎ। ইনশিতা যেন নিঃশ্বাস নিতে বড্ড কষ্ট হচ্ছে। জেহেরের গাঢ় নিঃশ্বাস ইনশিতার ঘাড়ে গলায় পড়লেই ইনশিতা কেঁপে কেঁপে উঠছে। জেহের ক্রমাগত উন্মাদ হয়ে যাচ্ছে। হাত দিয়ে ইনশিতাকে চেপে ধরছে। ইনশিতা ছাড়ানোর চেষ্টা করছে। জেহেরের বুকে ধাক্কা দিয়ে সরাতে লাগলো। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, জেহের। জেহের নিরুত্তর। ঈশিতা এবার বেশ জোরেই বলে, জেহের, আপনি আমার কথা দিয়েছেন। এবার জেহের মুখ তুলে তাকালো। চোখে মুখে অসহায়ত্ব। ইনশিতার মায়া লাগলো, তবে কিছু করার নেই। সে সময় নিতে চায়। জেহের অসহায় কণ্ঠে বলে, তুমি এমন কেন? ইনশিতা ভ্রু কুঁচকে বলে, আমি কেমন? তুমি অনেক খারাপ রোজ। কেমন খারাপ? এই যে আমার আদর করতে দাও না। জেরার এমন বাচ্চামিতে বেশ মজা পেল ইনশিতা। মিছে কঠোর গলায় বলল, তাহলে এই খারাপ রোজকে কোলে বসিয়ে রেখেছেন কেন? ছুঁড়ে ফেলে দিন। ইনশিতা কথাটি মজার ছলে বলল। জেহের যেন সিরিয়াসভাবে নিল। অস্থির হয়ে গেল সে। ইনশিতাকে নিজের কোলে রেখে আরেকটু চেপে ধরে কম্পিত কণ্ঠে বলে, আমি সরি রোজ, আমি এমনভাবে বলতে চাইনি। আমি শুধু এমনই, আমি সত্যি সরি রোজ। ইনশিতা অবাক হয়ে দেখে জেহেরকে। সামান্য মজাও বোঝে না জেহের। দুপুর গড়িয়ে চলল। ইনশিতা এখন বসে আছে ড্রয়িং রুমের নরম গদিতে। জেসমিন চৌধুরী তার সাথে খোশ গল্পে মেতে আছেন। জেসমিন চৌধুরী কথা বলতে প্রচুর পছন্দ করেন, কিন্তু ঘরে কথা বলার মতন কাউকেই তেমন পান না। ইনশিতার বেশ ভালোই লাগছে। তাকে নিঃসন্দেহে ভালো শ্রোতা হিসেবে আখ্যায়িত করা যাবে। ইনশিতার হাতে কোনো কাজ না থাকায় সে নিচে এসেছে। যে চলে গিয়েছিল অফিসে। সে যেতেই চাইছিল না আসলে, তবে ইম্পর্টেন্ট হওয়ায় যেতে হয়েছে। যাওয়ার আগে ইনশিতাকে কড়া করে বলে গিয়েছে রুমের বাইরে না বেরোতে, বিশেষ করে নিচে না যেতে। ব্যাস এতটুকুই। ইনশিতা ভেবে পেল না নিচে গেলে কি এমন সমস্যা হবে। রুমে বসে থাকতে ভালো লাগছিল না, বিধায় নিচে এসেছে। তার একা থাকতে ভালো লাগে না। কথা বলার কাউকে পেলেই চলে। আগে তো নয়নিকা ছিল, এখন তো আর সে নেই। কিছুক্ষণ আগে বাবা মা আর নয়নিকার সাথে কথা হয়েছিল। নয়নিকার সে কি কান্না! ইনশিতার মনটাও কেঁদে উঠছিল। নয়নিকাকে বলেছে একবার আসতে এখানে। নয়নিকা প্রথমে জেহেরের ভয়ে না করলেও ইনশিতা জোরাজোরিতে বলে দেয় সময় পেলে চলে আসবে। জেবা বসে আছে ডাইনিংয়ে, তাকিয়ে আছে ইনশিতার দিকে। আজ ইনশিতা মুখে হাসি থাকলেও আর কয়েকদিন পর সেই হাসিটা মুখে থাকবে কিনা সেটা নিয়ে বেশ চিন্তিত সে। ইনশিতাকে নিয়ে জেসমিন চৌধুরী পুল সাইডে হাঁটছে আর গল্প করছে। আবার রান্নাঘরে গিয়ে এটা সেটা বানিয়ে খাওয়াচ্ছে ইনশিতাকে। ইনশিতার নিজের মনের দুঃখ যেন এক নিমেষেই কোথাও উড়ে গেল। এভাবেই কেটে গেল পুরোটা বিকেল। রাত 8টায় জেহের ঘরে ফেরে। রোজের জন্য সে এত তাড়াতাড়ি ফিরেছে। রুমে ঢুকে তার চোয়াল শক্ত হয়ে যায় আপনা আপনি। রোজ রুমের কোথাও নেই, বারান্দা বাথরুমেও নেই। জেহের নিচে গিয়ে চেক করতেও পেল না। হঠাৎ রোজের হাসির কানে আসলে থমকে দাঁড়ায় সে। ডান দিকে সবচেয়ে কোনার রুমটা থেকে রোজের হাসি ভেসে আসছে। না চাইতেও সেদিকে পা বাড়ায়। রুমের দরজার সামনে দাঁড়িয়েই মেজাজ গরম হয়ে গেল তার। রোজ জেসমিন চৌধুরীর সাথে হেসে হেসে কথা বলছে। জেহের জোরে হুঙ্কার ছাড়ল। রোজ। আচমকা কারো কণ্ঠে পিলে চমকালো ইনশিতা। তাকিয়ে থেকে দরজার সামনে জেহের দাঁড়ানো। অফিসের পোশাকেই, হাত দুটো শক্ত করে মুঠ করে আছে। চোখে মুখে আগুন ছড়ছে যেন। ইনশিতা জেহেরের সামনে এসে বলল, আপনি এত তাড়াতাড়ি এলেন যে? মায়ের কাছে শুনলাম 9টা-10টার দিকে আসবে। জেহের হালকা ঘাড় কাত করে বলল, মাকে। ইনশিতা অবাক হয়ে বলল, মাকে মানে? এই যে মা। জেসমিন চৌধুরীকে উদ্দেশ্য করে দেখালো। জেহের জেসমিন চৌধুরীর দিকে একবার ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করে ইনশিতার দিকে তাকালো। যাকে তাকে মা বলবে না। বলে ইনশিতার হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে গেল। পেছন ফিরে ইনশিতা ঠিকই দেখলো জেসমিন চৌধুরীর চোখে জল। ইনশিতাকে রুমে এনে ধাক্কা দিয়ে ফেললো। ইনশিতা হতভম্ব। কি এমন হলো জেহেরের? জেহের ইনশিতার বাহু ধরে ঝাঁকালো। চিবিয়ে চিবিয়ে বলল, আমি বলেছিলাম না রুমের বাইরে না যেতে, কানে শুনুনি? আরে সারাক্ষণ রুমে বসে করতামটা কি? এই যে বুকসেল ভর্তি বই, রং তুলি সব তোমার জন্য এনে রাখলাম, এগুলো দিয়ে সময় কাটাতে পারো না? কি আশ্চর্য, আমার ইচ্ছে হয়েছে তাই বাইরে গেছি। রুমের মধ্যে এতক্ষণ থাকলে বন্দি লাগে নিজেকে। আর আপনি মায়ের সাথে এমন ব্যবহার করলেন কেন?
আমি তোমাকে বলেছি রোজ, যাকে তাকে মা ডাকবে না। যাকে তাকে কোথায় ডাকলাম? আমার শাশুড়িকে মা ডাকবো না তো কি আন্টি ডাকবো? কিছু ডাকার দরকার নেই, ওই মহিলার আশেপাশেও ভিড়বে না। মাইন্ডেড। কি? কোনো কথা না। মেয়েটকে দিয়ে খাবার আনতে বলেছি, এসে পড়বে এক্ষুনি। ফ্রেশ হয়ে আসছে, আমি খাবার টেবিলে রেডি করবে। সবার সাথে নিচে খাবেন না? না, এখন থেকে এখানেই খাবো, সাথে তুমিও। আজব, পরিবার মিলে একসাথে খেলেই তো মজা। এত মজা লাগবে না, ফ্রেশ হয়ে আসছি আমি। জেহের ফ্রেশ হতে চলে যায়। মেয়েড এসে খাবার দিয়ে গেলে ইনশিতা টেবিলে সাজায় আর ভাবে যে তার মাকে এতটা ঘৃণা করে কেন, একদম যেন দেখতেই পারে না। জেহের ফ্রেশ হয়ে এসে রোজকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নেয়। খাওয়া শেষে ইনশিতাকে কোলে করে বারান্দায় বসে পড়ে। জেহের ইনশিতার মাথায় হাত বুলাতে বুলাতে বলে, রোজ, হুম। প্রমিস করো আমাকে ছেড়ে কোথাও যাবে না। ইনশিতা জেহেরের চোখের দিকে তাকায় অসহায় চাহনি। এখন তো আপনি আমার স্বামী, আপনাকে ছাড়া আর কোথায় বা যাব? কথাটা বেশ তাচ্ছিল্য স্বরে বলে ইনশিতা। জেহের ইনশিতাকে নিজের বুকের সাথে আরো শক্ত করে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলে, তুমি চাইলেও কোথাও যেতে পারবে না। তুমি যে নিজে অজান্তে শিকলে পা বেঁধে নিয়েছো। এরপর দুদিন ইনশিতার বেশ ভালোই কাটলো। ইনশিতার প্রতি জেহেরের কেয়ার, ছোটোখাটো জিনিস খেয়াল রাখা, সব কিছু মিলেই ইনশিতা জেহেরের প্রতি সন্তুষ্ট। আর সবচেয়ে বেশি যেটা ভালো লাগলো তা হলো যে জোর করেনি কখনো তাকে, এমনকি ভুলেও বাজেভাবে ছোঁয়নি। তবে ইনশিতাকে এই পর্যন্ত একবারের জন্য নিচে যেতে দেওয়া হলো না। যে নিজে ইনশিতাকে নিয়ে ছাদে যায়, বাগানে হাত ধরে ঘোরে, মাঝে মাঝে পুল সাইডে বসে গল্প করে। অফিসের কাজগুলো রাতেই সেরে বাকিটা সময় ইনশিতার সাথে কাটায়। মা বাবা নয়নিকার সাথে কথা বলার জন্য নিউ ফোন কিনে দিয়েছে জেহের। তবে ইনশিতা 2 দিনে যতবারই কলেজে যাওয়ার কথা বলেছে, জের কেমন এড়িয়ে গিয়েছে। বলেছে কয়েকদিন কলেজ ছাড়া এনজয় করো, আমার সাথে কাটাও, তারপর যেদিন আমি অফিস ফুল লিভ যাবো সেদিন তোমাকে কলেজে দিয়ে আসবো। ইনশিতাও সেটাই মাথায় রেখে দিন কাটিয়েছে। তার একদিন বেশ ভোরে হঠাৎ কিছু একটা শব্দে ইনশিতার ঘুম ভেঙে যায়। বিছানায় হাতড়ে জেহেরকে খুঁজে পায় না। শব্দের উৎস খুঁজতে আশেপাশে চোখ বুলায়, তবে অন্ধকারের জন্য কিছুই দেখে না সে। বেডের পাশে ল্যাম্প জ্বালাতেই ইনশিতা চিৎকার দেয়। জেহের ওয়ার্ডরোবের সামনে দাঁড়িয়ে আছে, জেহেরের শার্ট রক্তের সিটে। জেহের নিজেও চমকে যায়, হঠাৎ বাতি জ্বালানোয়। কিছু বলার শব্দ খুঁজে পায় না সে। ইনশিতা দ্রুত নেমে আসে জেহেরের সামনে, আতকে বলে, আপনার শরীর রক্ত কেন? কি হয়েছে আপনার? অ্যাক্সিডেন্ট হয়েছে? বলে দেরি না করে জেহেরের শার্টের বোতাম খুলতে শুরু করে। তবে কোনো ক্ষত না পেয়ে ইনশিতা অবাক হয়ে তাকায় জেহেরের দিকে। আপনার কোথাও লাগেনি তো? তাহলে তো রক্ত কিসের? জের ভরকে যাওয়া গলায় বলে, মানে আমি একটু বাইরে গিয়েছিলাম তো একজনকে দেখলাম অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে নিয়ে গিয়েছি, তাই আমার শার্টে রক্ত লেগেছে আর কি। বলে জোর করে হাসলো জেহের। ইনশিতার কাছে কথাটা অযৌক্তিক মনে হলো। এত বড় হঠাৎ জেহেরের বাইরে যাওয়া, তার উপরে অ্যাক্সিডেন্ট। ঠিক সেই সময় জেহেরের ফোন আসে। জেহের রোজের দিকে তাকিয়ে কেটে দেয়। এমন করে আরও 2বার কল আসলে জেহের ফোন সুইচ অফ করতে দেয়। তখনই আরেকবার কল আসলে ইনশিতা কী মনে করে ছো মেরে ফোনটা রিসিভ করে কানে দেয়। জের ঘাবড়ে গিয়ে মোবাইলটা নিতে গেলে ইনশিতা পিছু হটে যায়। ওপাশ থেকে যা শুনলো তাতে ইনশিতার চোখ বড় বড় হয়ে যাওয়ার উপক্রম। ফোনটা কেটে কাঁপা কাঁপা গলায় ইনশিতা জেহেরকে বলে, কাকে মেরে এসেছেন আপনি? কাকে হসপিটালে ভর্তির কথা বলছেন? কাউকে না রোজ, তুমি হয়তো ভুল শুনেছ। তুমি আমি ঠিক শুনেছি জেহের, একজন আপনাকে স্যার বলে বলছিল কাকে হসপিটালে নিয়ে যেতে। বলছিল লোকটার অবস্থা নাকি খারাপ, হসপিটালে না নিয়ে গেলে বাঁচানো যাবে না। আর এটাও বলছিল যে আপনি বললে তারা লোকটাকে মেরে পুঁতে ফেলবে। জেহের নিজের মাথার চুল টেনে ধরে চোখ বন্ধ করে। ইনশিতা এবার রাগে জেহেরকে ধাক্কাতে ধাক্কাতে বলে, এই বলুন, কাউকে তো সিওর মেরে এসেছেন আপনি। কাকে মেরে এসেছেন আপনি? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন। জেহেরের চোখ বন্ধ করে বড় বড় শ্বাস নিয়ে নিজেকে ঠান্ডা রাখার প্রচেষ্টা চালাচ্ছে। তবে মনে হয় না বেশিক্ষণ থাকতে পারবে। জেহেরকে ধাক্কাতে ধাক্কাতে প্রায় দেওয়ালের কাছেই এনে ফেলল ইনশিতা। এক পর্যায়ে ইনশিতা ধাক্কায় জেহেরের মাথা আর পিঠ খুব জোরে বাড়ি খেলেও দেওয়ালের সাথে। এবার আর নিজের ক্রোধ দমন করতে পারল না জেহের। চোখ মেলে 2 হাতে ইনশিতাকে সজোরে ধাক্কা দিল। টাল সামলাতে না পেরে ইনশিতা পড়ে যায় নিচে। মাথায় কিছুটা আঘাতও পায়।
আঘাত ভুলে ইনশিতা অবাক হয়ে যায় জেহেরের এইরূপ আচরণের কারণ। জেহের এক হাঁটু ভাঁজ করে বসে ইনশিতার গাল চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, সত্যি আমি মেরে এসেছি রোজ, এমন অবস্থা করেছি না, জীবনেও তোমার দিকে তাকানোর সাহস অবধি পাবে না। মানে কাকে মেরে এসেছেন? জবাবে জেহের অদ্ভুত হাসি দিল। অদ্ভুত এই হাসি দেখে গায়ে কাঁটা দিয়ে উঠল ইনশিতার। জেহের ইনশিতাকে উঠিয়ে এগিয়ে চলল ঘরের বাইরে। ভোরের আলো তখন মাত্র ফুটেতে শুরু করেছে। জেহের ইনশিতাকে গাড়িতে বসিয়ে নিজে ড্রাইভিং সিটে বসলো। ইনশিতা এখনও অবাকের রেস থেকে বের হতে পারছে না। 5 মিনিট ড্রাইভিংয়ের পর জেহের একটা ভাঙা ছোটোখাটো একটা বাংলোর সামনে নামলো। ইনশিতার হাত ধরে নিয়ে গিয়ে ভেতরে নিল। জেহেরের ঠোঁট এখনও সেই অদ্ভুত হাসি বিরাজমান। বাংলোর ভেতরে শেষ রুমে কয়েকজন গার্ডদের দেখতে পেল ইনশিতা। সেই রুমে নিয়ে ইনশিতাকে দাঁড় করিয়ে সবগুলো গার্ডদের ইশারায় বেরোতে বলল। রুমে ঢুকে ইনশিতার হাত পা বরফের ন্যায় জমে গেল। মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না, পা থরথর করে কাঁপছে। জেহের ইনশিতার চুলগুলো কানের পেছনে গুজে দিতে দিতে বলল, বললে না কাকে মেরেছি? দেখো, এতক্ষণ ধরে একে সাইজ করেছিলাম। ইনশিতার গা গুলিয়ে আসতে লাগলো। নিজের শরীরের ভার ছেড়ে দিল জেহেরের বুকে। জের শক্ত করে ধরল ইনশিতাকে। সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে রাফিদ। শরীরের একটু অংশও দেখা যাচ্ছে না রক্তের কারণে। নিস্তেজ শরীর পড়ে আছে মেঝেতে। হাত পা মুখের সব জায়গায় ক্ষত। দেখলে বিভিন্ন জগতের প্রাণী মনে হবে। এত রক্ত দেখে ইনশিতার গা গুলানো শুরু করলো। একটু পাশে খুব মোটা লাঠির মতো কিছু একটা পড়ে আছে। ইনশিতা অস্পষ্ট স্বরে উচ্চারণ করলো, রাফিদ। তোমাকে ছোঁয়ার, তোমাকে নিয়ে যাওয়ার সকল শাস্তি দিলাম রাফিদকে। আমার থেকে নিস্তার পাওয়া এত সোজা নাকি? কি বলো রোজ? ইনশিতা জেহেরকে ঠেলে সরিয়ে রাফিদের দিকে অগ্রসর হতে চাইল, তবে পা যেন চলতেই চাইছিল না তার। আপনি দয়া করে রাফিদকে হসপিটালে নিয়ে যান প্লিজ। নিয়ে যাবে বলছো? কিন্তু ও যদি আবার তোমাকে আমার হাত থেকে নিয়ে যেতে চায়? হুম, ওকে এক্ষুনি শেষ করে দেব। অলরেডি তো মরেই গিয়েছে, বেঁচে আছে কিনা সন্দেহ। বলে জেহের বেশ দুঃখ পাওয়ার ভান করলো। পরক্ষণে হাহা করে বিকট অট্টহাসি দিতে দিতে ইনশিতাকে ছেড়ে রাফিদের দিকে চলল। ইনশিতার দেওয়াল ধরে নিজেকে সামলালো। জেহের পা দিয়ে রাফিদকে সোজা করে দিল। চোখ মুখ কুঁচকে আছে জেহের, চোখে অজস্র ঘৃণা, যেন সে পৃথিবীর সবচেয়ে বিশ্রী জিনিস তার সামনে দেখছে। রাফিদের পেট হালকা উঠোনামা করছে। ও বেঁচে আছে তার মানে। ওয়েল, হসপিটালে নেব। তার আগে এটা বলো, ও যদি তোমার দিকে আবার হাত বাড়ায় তাহলে কি শাস্তি দেওয়া উচিত হবে? ইনশিতা দ্রুত বলল, রাফিদ আর কখনো আমার দিকে হাত বাড়াবে না, প্রমিস করছি। আমি নিজেও ওকে দূরে ঠেলে দেব, ওর সামনে যাব না কখনো। যে তাচ্ছিল্যের হাসি হেসে ঘাড় কাত করে বলল, হ্যাঁ, তোমাকে যেতে দিলেই তো। পাশে পড়া লাঠিটা হাতে নিয়ে ক্রিকেট স্টাইলে ধরল জেহের। রাফিদের মাথা বরাবর ক্রিকেটারদের মতো ব্যাট ধরে হালকা বাড়ি দিতে লাগলো। তারপর যখন খুব জোরে বাড়ি দেবে তখন ইনশিতা চেঁচিয়ে উঠল, প্লিজ ওকে হাসপাতালে নিয়ে যান, ওর সাথে সব সম্পর্ক শেষ করে দেব আমি, সত্যি। তবু প্লিজ ওকে বাঁচিয়ে রাখুন। বলতে বলতে ইনশিতা দেওয়াল ধরেই বসে পড়ল। জেহের চোয়াল শক্ত রেখে বলে, বাবা, এত দরদ উতলে পড়ে কেন? বলে রাফিদের হাঁটুতে খুব জোরে বাড়ি দিল। রাফিদ আবারও উল্টে গেল। ইনশিতা চিৎকার করতে লাগলো। জেহের গার্ডদের ইশারা করলো তারা রাফিদকে নিয়ে চলে যায়। জেহের লাঠিটাকে আঁচড়ে ফেলে, যেন সব রাগ এখন লাঠির ওপর। ইনশিতার কাছে এসে ইনশিতাকে কোলে করে গাড়ির দিকে পা বাড়ায়। ইনশিতা সিটে মাথা হেলিয়ে দাঁড় কাঁদতে লাগলো। জেহের ইনশিতার গাল চেপে ধরে নিজের কাছে আনলো। চোখ লাল করে দাঁতে দাঁত চেপে বলল, অন্য একজনের জন্য তোমার চোখের পানি আমি একদম মেনে নিতে পারবো না। আর রাফিদকে মেরে ফেলবো নাকি? ইনশিতা জোরে জোরে নাসূচক মাথা নাড়াল। তাহলে নিজের মূল্যবান চোখের পানি বিসর্জন দেওয়ার বন্ধ করো। আর যদি কোনোদিন দেখেছি আমি ছাড়া কারোর জন্য কেঁদেছো, তাহলে তাকে দুনিয়া থেকে সরাতে আমার এক মুহূর্ত লাগবে না। ইনশিতার চোখের পানি দ্রুত মুছে ফেলল। জেহের ইনশিতার গাল আরো শক্ত করে চেপে ধরে বলল, হাসো, হাসো বলছি। আমার সাথে সবসময় হাসি মুখে থাকবে। কি হলো? হাসো, হাসো। আরো বড় করে হাসো। ইনশিতা নিজের সাথে যুদ্ধ করে ঠোঁট প্রসারিত করে হাসল। জের আঙুল দ্বারা ইনশিতার গাল আরও চেপে ঠোঁট বের করলো।
বাঁকা হেসে ইনশিতার ঠোঁটে চুমু দিয়ে বলল, সেই ঘটনার 2 দিন পর খবর আসে রাফিদ হসপিটালে। রাফিদের বাবা মা পুলিশে কেস করলেও পুলিশ কোনো ক্লু খুঁজে পায় না। রাফিদের অবস্থা খারাপ, শরীরে রক্তের পরিমাণ নেই বললেই চলে, তবুও ডাক্তাররা চেষ্টা করছে। এই খবর শোনার পর অনেক কেঁদেছিল জেবা, ইনশিতাও বাদ যায়নি, তবে লুকিয়ে। জেহেরের সামনে সে মন খারাপ করে রাখার সুযোগ পায়নি। একটু মন খারাপ হলে জেহের গাল চেপে ধরে ধমকায়। সেই ভয়ে সর্বদা হাসি মুখে থাকার চেষ্টা করছে ইনশিতা। এই 2 দিনে জেহের যেন আরও বেশি গম্ভীর হয়ে গেছে, আগের হাসিটুকুও মিলিয়ে গেছে। মাঝে মধ্যে মাথা চেপে ধরে বিড়বিড় করে রুমের 2-1টা জিনিস আছড়ে ফেলে। তা দেখে ইনশিতা ভয় পেলে যে নিজেই সরি বলে নিজেই রুম ক্লিন করে। কোনো মেয়েটকে রুমে ঢুকতে দেয় না সে। ইনশিতাকেও নজরে নজরে রাখছে। বাথরুমে গেলে বেশিক্ষণ থাকলে জেহের দরজা ধাক্কানো শুরু করে, মনে হয় যেন তার সবচেয়ে প্রিয় জিনিস হারাতে চলেছে। ইনশিতাকে বারান্দায়ও যেতে দেয় না তেমন একটা। রাতের বেলায় নিজের সাথে ইনশিতাকে নিয়ে যায়, তবে একা যেতে দেয় না। জেহের যখন অফিসে থাকে সেই মুহূর্তটা ইনশিতা আলিশান রুমটাতে এক প্রকার বন্দি হয়ে থাকে। বারান্দার দরজা আটকে রাখার কারণে ইনশিতা ভেতর থেকেই উদাস নয়নে বাইরে তাকিয়ে থাকে অথবা বই পড়ে কাটায়। নয়নিকা বা মা বাবা ফোন দিলে লাউডস্পিকারে কথা বলতে আদেশ দেয় জেহের। এটা করো না, সেটা করো না, ওদিক যেও না, এদিক যেও না। নিজের ইচ্ছেটাই চাপিয়ে দেয় ইনশিতার ওপরে। বিয়ের 1 সপ্তাহ ভালো করে হয়নি, এর মধ্যে জেহেরের এত নিয়ম কানুন, আর বাকি দিন তো পড়েই আছে। ইনশিতা যেন দমটাই বন্ধ হয়ে যায় এসব কারণে। প্রথম কিছু সময়ের জন্য ভালো লাগলেও পরে যেন গলায় ফাঁসের মতো হয়ে দাঁড়িয়েছে ব্যাপারটা। 1 দিন মানা যায়, 2 দিন মানা যায়, কিন্তু আর কত? নিজেকে জেলে থাকা বন্দীদের মতো মনে হয়। ইচ্ছে হয় একটু খোলা বাতাসে প্রাণ খুলে পাখির মতো উড়ে বেড়াতে, কিন্তু জেহের কিছুতেই ইনশিতাকে উঠতে দিতে চায় না। খাঁচায় বন্দি পাখির মতো সবসময় নিজের নিয়ন্ত্রণ রাখতে চায়। এই তো 1 দিন আগে নয়নিকা ফোন দিয়েছিল ইনশিতাকে। যে তখন অফিসের ফাইল দেখছিল। ইনশিতার ফোন আসায় কাজ রেখে ইনশিতার সামনে বসে ফোন রিসিভ করে লাউডস্পিকারে দিতে বলেছিল। ইনশিতা চায়নি লাউডস্পিকারে কথা বলতে, কারণ নয়নিকা এমন সব কথা বলবে যা ইনশিতার কাছে স্বাভাবিক মনে হলেও যে শুনে হয়তো রেগে যেতে পারে। আর হলোও তাই। নয়নিকা বলেছিল সে একটা ছেলের ওপর ক্রাশ খেয়েছে, ছেলেটার সাথে নয়নিকা সেটিং করিয়ে দেওয়ার জন্য ইনশিতাকে ছেলেটার সাথে কথা বলতে। আগে ইনশিতা নয়নার এমন ব্যাপারে একটু আধটু হেল্প করতো, তবে এখন পরিস্থিতি আলাদা। যেহেতু তা শুনে তখনই মোবাইলটা জোরে দেওয়ালের সাথে আছড়া মেরে ভেঙেছে, আর ইনশিতাকে শাসিয়েছে নয়নিকার সাথে কথা বলে নয়নিকার শেষ দিন দেখতে হবে তাকে। পরবর্তীতে যদিও সেদিন আরেকটা মোবাইল দিয়েছিল ইনশিতাকে, তবে নজর সরেনি কথা বলার সময়। পরদিন সকালে ইনশিতা ডিসিশন নেয় যে সে আজ থেকে কলেজে যাবে। বই খাতা বিয়ের সময় নিয়ে এসেছিল। জেহের তখন ওয়াশরুম থেকে বের হয়েছে মাত্র। ইনশিতা জেহেরের সামনে গিয়ে বলল, একটা জরুরি কথা ছিল। জেহের গম্ভীর কণ্ঠে বলে, বলো। আজ থেকে আমি কলেজে যাবো ভেবেছি। তা শুনে জেহের শুধু ফিসেল হাসলো। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে ইনশিতাকে পাশ কাটিয়ে ড্রেসিং টেবিলের সামনে চলে গেল। ইনশিতা জেহেরের কাছে এসে ফের বলল, কি হলো, আপনি কি শুনছেন আমার কথা? জেহের উত্তর দিল না। ইনশিতা জেহেরের মৌনতাকে সম্মতি ভেবে নিল। ব্যাগ গোছাতে লাগলো, তারপর জামা কাপড় নিয়ে গোসলে ঢুকে গেল। গোসল সেরে বের হতে ইনশিতা বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। ব্যাগের সব বই বের করে ছড়িয়ে ছিটিয়ে রাখা, কয়েকটা পাতা ছিঁড়েও গিয়েছে। আর ড্রেসিং টেবিলের সামনে অফিসের ড্রেস পরিত জেহের আঙুল দিয়ে চুল ঠিক করছে। ইনশিতা অবাক হয়ে বলে, বইগুলোর এমন অবস্থা কেন? বই ব্যাগ থেকে বের করেছে কে? বলে ইনশিতা নিজেই তাড়াতাড়ি বই গুছিয়ে ব্যাগে ঢুকাতে লাগলো। ব্যাগে বই ঢুকাতে নিলে জেহের এসে ইনশিতার হাত ধরে ফেলে। ইনশিতা হতবাক হয়ে তাকায় জেহেরের দিকে। জেহের ইনশিতার হাত থেকে ব্যাগ নিয়ে ছুঁড়ে ফেলে দিল। ইনশিতা রাগী গলায় বলে, কি করছেন ডেকে আপনি? ব্যাগ ফেললেন কেন? বুঝতে পারোনি? ইনশিতা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, তার মানে সে বুঝতে পারেনি। যে ড্রেসিং টেবিলের সামনে যেতে যেতে নির্বিকার ভঙ্গিতে বলে, তোমার পড়াশোনা করতে হবে না, তাই এসব বই খাতারও প্রয়োজন নেই। ইনশিতা যেন আকাশ থেকে মাটিতে মুখ থুবড়ে পড়ে। কানে জেহেরের কথাটা ঝাঝা করে বাজতে থাকে। বিস্ফোরিত কণ্ঠে বলে, মানে আপনি পাগল হয়ে গেলেন নাকি? আপনি তো বলেছিলেন বিয়ের পর যত ইচ্ছে পড়াশোনা করা যাবে, আর আমাকে কথাও দিয়েছিলেন। তাহলে এখন উল্টো পথে হাঁটছেন কেন? ইনশিতার কথা শুনে জেহের এক পলক তাকালো। শান্ত দৃষ্টি যেন ঝড়ের পূর্বাভাস। তবে ইনশিতা থামল না। রাগে শরীর কাঁপছে তার। পড়াশোনায় সে মোটামুটি ধরনের ছাত্রী হলেও পড়াশোনা ছাড়তে নারাজ। একমাত্র পড়াশোনা করার মাধ্যমে সে নিজের একটা পরিচয় বানাতে পারবে।
যাতে সবাই জেহেরের স্ত্রী হিসাবে না চেনে, নিজ পরিচয়ে তাকে চেনে। ঈশিতার চোখ দিয়ে যেন আগুন ঝরছে, তবে তার জেহেরের রাগের কাছে নস্যি। যে ডিভানে গিয়ে আরাম করে শুয়ে মোবাইল দেখতে লাগলো। তাতে ঈশিতার রাগ যেন আরও মাথাচাড়া দিয়ে উঠল। আকস্মাৎ সে জেহেরের মোবাইলটা খুব জোরে বিছানায় ছুঁড়ে ফেলে জেহেরের কলার ধরল। তবে ডিভান থেকে জেহেরের কলার ধরে টেনে ওঠাতে পারল না। কি করেই বা পারবে? কখনো কি বিড়ালের শক্তি সিংহের শক্তির সাথে পেরে ওঠে? উল্টো ঈশিতা জেহেরকে ওঠাতে না পেরে জেহেরের বুকের ওপর উঠে বসে কলার চেপে ধরে। রাগে ক্ষোভে ফেটে পড়ে, চিৎকার করে বলে, উত্তর দিচ্ছেন না কেন? আপনি তো নিজেই আমায় কথা দিয়েছিলেন, তাহলে সেই কথার এখন কি হলো? নিম্ন মধ্যবিত্ত পরিবারে বড় হয়েও পড়াশোনা ছাড়ার কথা ভাবতে পারিনি, সেখানে এখন এত সুযোগ পেয়ে কেন ছাড়বো আমি? জেহের শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে রোজের দিকে। রাগলে রোজকে আরও বেশি কিউট দেখায়। চেহারাটা ফুলে ওঠে আর কিউট লাগে। চোখ দুটি বড় বড় করে তাকালে জেহেরের তখন ইচ্ছে করে বুকের বাঁ পাশে হাত রেখে চোখ বন্ধ করে আরেকটা বার ভালোবাসার সাগরে ডুব দিতে। আর ঠোঁট দুটো এমনভাবে কাঁপে না যে জেহেরের ইচ্ছে করে আমের মতো খেয়ে ফেলতে। শান্ত কণ্ঠেই বলে, তখন টাকা পয়সার জন্যই তো পড়াশোনা করেছিলে, আর এখন যখন 4-5 কোটি কোটি টাকা, তখন পড়াশোনা করে তোমার লাভ কি? যত ইচ্ছে খরচ করো, আছে তো অনেক, কোনো দরকার নেই এই পড়াশোনার। ঈশিতা বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ়। জেহেরের কলা ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। সে এতদিন টাকার জন্য পড়াশোনা করেছে, মানে জেহের তাকে ইনডাইরেক্টলি লোভী বলেছে। হ্যাঁ, মানছে সে বাবা মায়ের অবস্থা সচ্ছল করার জন্য একদিক দিয়ে পড়াশোনা চালাচ্ছে, কিন্তু তার আসল উদ্দেশ্য তো নিজের একটা পরিচয় বাড়ানো। সেখানে জেহের তাকে টাকার পাহাড়ে এখন ডুবে থাকতে বলছে। ঈশিতা অস্পষ্ট স্বরে বলল, আমি নিজের আলাদা পরিচয় বানাতে চাই জেহের। শুধুমাত্র ভালো চাকরি করে টাকা পাওয়ার লোভেই কিন্তু আমি পড়াশোনা করিনি। জেহের উঠে বসলো। সে জানে যে রোজ টাকার লোভে পড়াশোনা করেনি, নিজের পরিচয়ের জন্যই করেছে। কিন্তু জেহের তা চায় না। রোজকে সকলে জানবে চিনবে, এটা সে কিছুতেই চায় না। আর রোজ চাকরি করলে সবসময় তাকে জেহেরের থেকে দূরে থাকতে হবে, সেটা তো আরও আগেই চায় না জেহের। আর সেই কারণে রোজকে পড়াশোনা করতে দেবে না সে। সকলের সাথে মিশবে, কথা বলবে, হাঁটবে, চলবে, এসব সহ্য করতে পারবে না জেহের। তখন রাগের মাথায় কি না কি করে বসে, ঠিক থাকবে না। জেহের ঈশিতাকে এক পাশ থেকে জড়িয়ে গালে গাল ঠেকিয়ে নরম স্বরে বলে, আলাদা পরিচয় বানানোর কি দরকার রোজ? আমার পরিচয় তুমি পরিচিত হবে, তোমাকে আলাদা করে কেউ জানুক আমি তা চাই না। ঈশিতা এবার রণচণ্ডী হয়ে গেল। রাগে সে দিশেহারা হয়ে বলতে লাগলো, কেন রে? আমাকে পড়াশোনা করালে কি তোর জাত যাবে, নাকি তোর সম্পদের ক্ষতি হবে? আর এটাই বোধহয় ঈশিতার কাল হয়ে দাঁড়ালো। জেহেরকে কেউ তুই সম্বোধন করে বলুক, তা একদম পছন্দ না তার। হয় আপনি নয় তুমি করেই বলে সবাই, কিন্তু নিজের ভালোবাসার মানুষের মুখে তাকে ছোট করে কথা বলাটা সে মেনে নিতে পারল না। ঈশিতাকে হ্যাঁচকা টানে ডিভানে ফেলে দিল। ক্রুদ্ধ হয়ে ঈশিতার গলা চেপে বলতে লাগলো, বেশি বার বেড়ে গেছো না? আমাকে তুই করে বলার সাহস কোথায় পেলে তুমি? ছাড় দিয়েছি বলে কি নিজের অবস্থান ভুলে গেলে নাকি? আমাকে তুই করে বলা, তাই না? আজকে তোমায়। বলে জেহের আশেপাশে কিছু খুঁজতে লাগলো ঈশিতাকে শায়েস্তা করার জন্য। তার মেজাজ বিগড়ে গেছে। এদিকে ঈশিতা যেন যান যায় অবস্থা। জিভ বেরিয়ে গেছে, চোখ উল্টে গেছে। জেহেরের দুই হাতের লোহার শক্তিতে ঈশিতার দুনিয়া ভুলতে শুরু করেছে। তখন জেহের ঈশিতাকে ছেড়ে ওয়ার্ডরোবের সামনে চলে যায়। ঈশিতা এই যাত্রায় প্রাণে বাঁচল। জোরে জোরে শ্বাস নিয়ে নিজের শক্তি ফিরিয়ে আনতে চাইল। তার আগে জেহের আবার তাকে টান মেরে উঠিয়ে খাটে ফেলে দিল। ঈশিতা উল্টে পড়ল খাটে। কিছু বুঝে ওঠার আগে জেহের ঈশিতার এক হাত বেঁধে দিল খাটের কর্নারের সাথে দড়ি দিয়ে। ঈশিতা কিছুই করতে কিংবা বলতে পারল না। আগে সে নিজের জান তো ফিরে পাক, গলায় এখনও অসহ্য যন্ত্রণা করছে। মনে হয় জেহেরের আঙ্গুলের চাপ বসে গেছে। জেহের আবার কিছু একটা ভেবে ঈশিতার হাতের বাঁধন খুলে দিল। তারপর আলমারির সবচেয়ে নিচে কিছু খুঁজে ঈশিতার কাছে আসলো। খাটের সাথে এক হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিল। তারপর নিজে নিজেই স্বগোক্তি করল, তোমার জন্য হ্যান্ডক্যাপ আনাটা শেষ পর্যন্ত সার্থক হলো। ভেবেছিলাম লাগবে না, কিন্তু তুমি যেই লেভেলের বদমাশ, তোমাকে তো বেঁধে রাখতে হয়। আমার সাথে জোর গলায় কথা বলার শাস্তি এটা। আজ পুরো দিন তুমি এভাবেই থাকবে। জেহের বাইরে থেকে আটকে চলে গেল অফিসে। ঈশিতা উঠে বসতে পারল না। সিলিংয়ের দিকে তাকিয়েই শুয়ে রইল। না চাইতেও চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ছে। সে পড়ালেখা করতে চায়, জেহেরের পরিচয় না, নিজের পরিচয় বানাতে চায়। আসন্ন বিপদের আশঙ্কায় তার
মনটা কু ডেকে উঠল। দুপুরে বেশ তাড়াতাড়ি করে জেহের বাড়ি ফিরল। রুমে ঢুকে ইনশিতাকে সেই আগের মতোই পেল, তবে ঘুমন্ত অবস্থায়। সকাল থেকে দুপুর অবধি কিছুই খাওয়া হয়নি ইনশিতার, আর সেটা এতক্ষণে মনে পড়েছে জেহেরের। তাই তো তড়িঘড়ি করে ছুটে এলো। ফ্রেশ না হয়ে খাবার হাতে রুমে এসে হ্যান্ডকাপ খুলে দিল। ইনশিতার গালে হাত দিয়ে আলতো স্বরে ডাকতে লাগলো, রোজ উঠে পড়ো, রোজ। ইনশিতা পিটপিট করে চোখ মেলে। তাকে দেখেই বোঝা যাচ্ছে অনেক কেঁদেছে সে। জেহের ইনশিতাকে ফ্রেশ হতে বলে। ফ্রেশ হলে ইনশিতাকে নিয়ে খেতে বসে। তবে আশ্চর্যজনকভাবে খাওয়ার সময় ইনশিতা টু শব্দটিও করেনি। খাওয়া শেষ হলেও ইনশিতা সোফায় বসে থাকে। এছাড়া যে আর কিছুই করার নেই। বারান্দার দরজা লক, বাইরে যেতে দেয় না। তাহলে সে কি করবে? বসে থাকা ছাড়া তো আর উপায় নেই। আর এটাই চায় জেহের, সবসময় তার চোখের সামনে বসে থাকা। প্রায় 1 ঘন্টা ইনশিতা বসেছিল সোফায়। জেহের খেয়াল করছিল রোজকে। অনেকটাই মন মরা হয়ে গেছে রোজ। নিজের কাজ ফেলে ইনশিতাকে নিয়ে বের হয়। প্রায় 3 দিন পর ইনশিতা রুমের বাইরে পা ফেলে। অচেনা অচেনা অনুভূতি হচ্ছে তার। জেহের ইনশিতার হাত শক্ত করে চেপে ধরতে লাগলো। ড্রয়িং রুমে বসেছিল জিহাদ আর জিবা। ইনশিতাকে হঠাৎ দেখে জিহাদের মনটা হু হু করে কেঁদে উঠল। দুদিনেই কেমন শুকিয়ে গেছে মেয়েটা। চোখের নিচে ডার্ক সার্কেল পড়তে শুরু করেছে। যে কেউ দেখলে বলবে মেয়েটার মন ভালো নেই। জিহাদকে এক ধ্যানে রোজের দিকে তাকিয়ে থাকতে দেখে জেহের রেগে গিয়ে টেবিলের উপর রাখা পানি ছুঁড়ে দেয় জিহাদের মুখে। আচমকা মুখে ঠান্ডার পানি লাগায় হকচকিয়ে যায় জিহাদ। মুখের পানিটুকু হাত দিয়ে মুছে থাকে। জেহের অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। জেহেরের রাগে চোখের ভাষা বুঝতে সময় লাগেনি জিহাদের। মাথা নিচু করে ফেলে সে। জেহের বাঁকা হেসে ইনশিতাকে নিয়ে বের হয়ে যায়। ইনশিতাকে নিয়ে আজ একটা নির্জন নদীর পাড়ে যায় জেহের। এটা সেটা বলে ইনশিতার সাথে কথা জমানোর চেষ্টা করে চলেছে। তবে ইনশিতা আগের মতোই চুপচাপ আছে, কোনো কথাই বলছে না। এমনকি জেহেরের দিকে একবার চোখ তুলেও তাকায়নি সে। রুমের জিনিসপত্র ভেঙে চুরমার। ইনশিতা খাটের এক কোনায় কান চেপে ধরে বসে আছে। জেহেরের শার্টের বোতাম এলোমেলো করে খোলা, চুল অগোছালো। রেগে গিয়ে আরও জিনিসপত্র ভাঙতে শুরু করে জেহের। ইনশিতাকে বিছানা থেকে উঠিয়ে শক্ত করে হাত চেপে ধরে জেহের। তর্জনী দিয়ে চিবুক তুলে ফোঁসফোঁস করতে করতে বলে, কথা বলো আমার সাথে। ইনশিতা জেহেরের হাত ঝটকা মেরে সরিয়ে মুখ ফিরিয়ে নিল। আজ পুরোটা দিন সে জেহেরের সাথে কথা বলেনি। নদীর পাড়ে গিয়েও জেহের কথা বলার চেষ্টা করেছিল। ইনশিতা মুখে কুলু পেটেছিল ততক্ষণ। আজ যেন সে পণ করে নিয়েছে জেহেরের সাথে কথা বলবে না। আর জেহের ইনশিতার সাথে কথা না বলতে পেরে পাগল হয়ে যাচ্ছে। কত রকমভাবে কথা বলতে চেয়েছিল সে, কিন্তু ইনশিতা পাত্তাই দিচ্ছিল না। ঘরে ফিরেও হাজারো কথা বলেছিল জেহের। ইনশিতা নিজের মতোই চুপ করেছিল। জেহেরের দিকে ফিরেও তাকাচ্ছিল না। রোজের এই ইগনোর সহ্য করতে পারছিল না জেহের। রোজ ইচ্ছে করে তাকে কোনোভাবে অবহেলা করুক, এটা সে একদমই চায় না। তার দম আটকে যায় এতে। তাই পুরো রুম চুরমার করেছিল। ভেবেছিল হয়তো রোজ তাকে থামাবে আর সেই সুযোগে কথা বলতে পারবে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। উল্টো ইনশিতা খাটে কান চেপে বসেছিল। রুমে কাঁচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে থাকায় ইনশিতা খাট থেকে নামতে পারছিল না। ঘরে পরার জুতোও এখন পায়ে নেই, তাই উপায় না পেয়ে খাটের মধ্যিখানে উঠে বসে থাকে। জেহের রাগে মাথার চুল টেনে ধরে এপাশ ওপাশ হাঁটতে থাকে। জুতো থাকায় কোনো সমস্যাও হচ্ছে না। নিজে নিজে একা কতক্ষণ বিড়বিড় করে হঠাৎ করে জুতো পায়ে খাটে উঠে বসে। ইনশিতার কোলে থাকা হাত জোড়া নিজের গালে চেপে ধরে জেহের কাতর স্বরে বলে, এই রোজ, প্লিজ একটু কথা বলো না আমার সাথে। একটু এভাবে ইগনোর করো না প্লিজ। আমার খুব কষ্ট হচ্ছে রোজ। এই যে এইখানটায় খুব কষ্ট হয়। জেহের ইনশিতার এক হাত নিজের বুকের বাঁ পাশে চেপে ধরে। ইনশিতা এক পলক একটু দেখে জেহেরকে, তবে জেহেরের চোখে কাতরতা দেখতে পাচ্ছে না একদমই। যা দেখছে সব হিংস্রতা। দিনে দিনে জেহের আর আগের মতো কাতর হয় না, শুধু গম্ভীর আর হিংস্র হয়ে উঠছে। আর এখন কাতরতার ছাপ মিছিমিছি লেগে আছে মুখে। রাগ চেপে কাতর হবার ভনিতা করছে। আর এই রাগ নিয়েই যেন এখন ইনশিতার সাথে কথা বলে তার একমাত্র উদ্দেশ্য। ইনশিতার দয়া হলো না। আজ তারও তো খুব কষ্ট হয়েছে যখন জেহের ওকে কলেজে যেতে দিচ্ছিল না, আর সেই কষ্টটাই এখন বুকে পাথরের মতো চেপে রয়েছে। ইনশিতা হাত ছাড়িয়ে নিল জেহেরের হাত থেকে।
চোখ মুখ কুঁচকে বিরক্তিকর আওয়াজ তুলল সে, যেন জেহেরকে একদম দেখতেই পারে না। বেডসাইড টেবিল থেকে একটা গল্পের বই বের করে তাদের দৃষ্টি স্থির করলো। বইকে প্রাধান্য দেওয়াতে জেহের রেগেমেগে বইটা টান মেরে নিয়ে ছিঁড়ে ফেললো। ছিঁড়েও ক্ষান্ত হলো না, প্রতিটা পেজ টুকরো টুকরো করে কেটে ছুঁড়ে ফেললো নিচে। ঈশিতার বাহু টেনে নিজের কাছে নিয়ে কটমট করে বলল, কোনো কিছুকে আমার থেকে বেশি প্রায়োরিটি দিলে এভাবেই শেষ করে দেব আমি। তোমার ধ্যান জ্ঞান আমাতেই আবদ্ধ রাখবে, আদারওয়াইজ তছনছ করে ফেলবো সব। ঈশিতা কথা না বলে মুখ ফিরিয়ে নেয়। ঈশিতার মুখ ফিরিয়ে নেওয়াতে জেহেরের চোখ ধপ করে জ্বলে উঠল। খাটের মধ্যে হাত দিয়ে ঘুষি মারল কয়েকটা। চোখ বন্ধ করে কয়েকটা বড় বড় নিঃশ্বাস নিয়ে ঈশিতার দু গাল দু হাতে চেপে ধরে নিজের দিকে ফেরালো। দাঁত কিরমির করে বলল, আমার রাগের পরীক্ষা করবে না, কখন কি করে ফেলতে পারি ঠিক নেই। এখন যদি কথা না বলো তাহলে আমি। আর কিছু বলল না জেহের। দু গালে চাপ দেওয়ার কারণে ঈশিতার ঠোঁট বেরিয়েছিল, সেই ঠোঁটেই ডুবে জেহের। তবুও ঈশিতা সাড়া পেল না। কামড় দিতেই ঈশিতা ব্যথাতুর আওয়াজ তুলে জেহেরকে ধাক্কা মারল। জেহের না সরে আরও শক্ত করে চেপে ধরল ঈশিতাকে। ঈশিতা দুকরে কেঁদে উঠলে জেহের ছেড়ে দেয়। ঘাড় কাত করে বাঁকা হাসে, যেখানে হিংস্রতা স্পষ্টভাবে ফুটে উঠেছে। ঈশিতাকে কর্মের শাস্তি দিতে পেরে যেন সে মহা আনন্দ পেয়েছে। ঈশিতার কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলে, সবসময় যে ভালোবাসা দেখিয়ে রাগ ভাঙাবো এটা ভেবো না রোজ। মাঝে মাঝে রাগের পরিবর্তে রাগ দেখিয়েও রাগ ভাঙানো যায়, আর সেটাই আমি করব। বলে ঈশিতাকে খাটের দু হাতে ধাক্কা দিয়ে উঠে পড়ে। বুড়ো আঙুল দিয়ে ঠোঁট মুছে বাঁকা হেসে নিচে চলে যায়। ঈশিতা ঠোঁটে হাত দিয়ে কাঁদতে বসে। জেহেরের হঠাৎ হঠাৎ হিংস্রতায় প্রচুর কষ্ট পায় ঈশিতা। আজকের এই ব্যবহারের পর অভিমানের পাল্লা আরও ভারী হয়ে গেল তার। জিহাদকে জেহেরের রুমের দরজায় কিছুটা দূরে দাঁড়িয়ে থাকতে দেখে জেবা। জিহাদের মনের অবস্থা যেমন ভালো নেই তেমন জেবারও। জিহাদ তার ভালোবাসাকে পায়নি, আর জেবা চাইলেও তার ভালোবাসাকে পেতে পারে। কিছুটা হলেও চান্স আছে জেবার, আর জিহাদ 0% চান্স নিয়েই থাকতে হবে তাকে। তার ভাই কি এভাবে নিজের ভালোবাসাকে অন্যের সাথে দেখে থাকতে পারবে, তা আবার একই ঘরে? জেহেরকে রুম থেকে বের হতে দেখে জিহাদ সরে যায়। জেহেরকে দেখে জেবার মনে রাগের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। এই একটা মানুষের কারণে তার জিহাদ ভাই আর তার ভালোবাসা কষ্ট পাচ্ছে, তবুও কিছুই করতে পারছে না সে। কিছু করতে গেলে জেসমিন চৌধুরী এসে বাধা দেয়, কান্নাকাটি করে মিনতি করে জেহেরে যাতে কোনো ক্ষতি না হয়। যে বা ভেবে পায় না যে ভাই তার মাকে এতটা অবহেলা করে, সেই ভাইয়ের জন্য মায়ের এত দরদ কেন? আশ্চর্য। রাত 8টা। রুমের দরজা অজান্তে খুলে গিয়েছিল জেহের। ঈশিতা নিজেই তখন রুমের সব সাফ করেছিল। জেহের এতক্ষণেও একবারের জন্য ঘরে আসেনি, কোথায় গেছে কে জানে। তবে ঈশিতা মনে মনে প্রার্থনা করে জেহের যাতে আজ ঘরে না আসে। জেহের কাছে না থাকলে তার শান্তি লাগে, আবার এই ভেবেও মন খারাপ লাগে যে জেহের তো তার স্বামী, আর একে নিয়েই তার পুরোটা জীবন কাটাতে হবে। তাহলে সে কেন মানিয়ে নিতে পারবে না? মানিয়ে নেওয়ার চেষ্টা করবে কি, নাকি না? দোটানায় ভুগছে ঈশিতা। রুমে দরজা খোলা রাখায় ঈশিতা বের হয়ে নিচে যায়। দেখে জেবা সোফায় বসে মোবাইল দেখছে। আফজাল চৌধুরী চোখে চশমা লাগিয়ে মনোযোগ সহকারে টিভিতে খবর দেখছেন। আর একটু পর সকলে ডিনার করতে আসবে। ঈশিতার খুব ইচ্ছা হলো সকলের সাথে একসাথে বসে ডিনার করবে। বাড়িতেও তো তার বাবা মা সহ একসাথে ডিনার করতো, একা একা খেতে তার ভালো লাগে না। সোফার সামনে গিয়ে হালকা কাশি দিলে আফজাল আর জেবা চোখ তুলে তাকায়। আফজাল চৌধুরী হালকা হেসে ঈশিতাকে পাশে বসতে বলে। জেবা তাকিয়ে আছে ঈশিতার মন মরা মুখের দিকে। তার কষ্ট হচ্ছে ঈশিতাকে এইভাবে দেখতে। আফজাল চৌধুরী খবর থেকে চোখ সরিয়ে ঈশিতার দিকে মনোযোগ দেন। মেয়েটাকে নিজের মেয়ের মতো এখনো ভাবতে পারছেন না, একমাত্র জেহেরের কারণে। জের এখানে ঈশিতাকে দেখলেই তো বিপদ, কারো সাথে মেয়েটাকে মিশতে দিচ্ছে না সে। ফুলের মতো মেয়েটা দিন দিন নেতিয়ে যাচ্ছে। ঈশিতার মাথায় হাত বুলিয়ে আদুরে কণ্ঠ, মা রে, তোমাকে এবারই বউ করে আনতে পেরেছি ঠিকই, কিন্তু মেয়ে এখনো বানাতে পারিনি রে মা। কারণটা তোমার অজানা, এজন্য আমাদের ক্ষমা করো। ঈশিতা নিচু স্বরে বলে। এভাবে বলবেন না আঙ্কেল, এখানে তো আপনাদের কোনো দোষ নেই। আর আপনারা যদি মন থেকে আমাকে মেয়ে হিসাবে মানেন তাহলেই হলো, এর চেয়ে বেশি আর কি চাই। আফজাল চৌধুরী মুখ গোমরা করে বলেন,
মেয়ে তো ভাবি সব সময়, তবে মেয়ে যে তার বাবাকে আঙ্কেল বলে ডাকবে এটা তো ভাবতে পারিনি কখনো। ঈশিতা জিভ কেটে বলে, সরি বাবা, তবে বাবা আপনি আমাকে তুমি করে বলবেন না, পরপর লাগে তুই করে বলিয়েন। আফজাল চৌধুরী ঠোঁট প্রশস্ত করে হেসে বলেন, ঠিক আছে মা, তোর কথাই রাখলাম। জেবা এবার যোগ দিল আড্ডায়। কিছুক্ষণ পর জেসমিন চৌধুরী আসলো। ঈশিতাকে হাসি খুশি দেখে তার মনটা খুশিতে ভরে গেল। কিছুটা হলেও তো মন খারাপ দূর হয়েছে মেয়েটার। একটু পর হইচই শুনে চলে আসলো জিহাদ। ঈশিতাকে দেখে তার মনটা থুকপুক করতে লাগলো। মনটা নেচে উঠলো আনন্দে। সে ইচ্ছা করেই এবার কাছে গিয়ে ঈশিতার সাথে কথা বলার চেষ্টা করলো। ঈশিতার অস্বস্তি লাগছিল জিহাদের সাথে কথা বলতে, তবুও কাউকে বুঝতে দিল না। জেবা দেখলো জিহাদের শুকনো মুখে খুশির ঝিলিক দিচ্ছে। মনে মনে শান্তি পেল জেবা। সকলে এবার আড্ডা দিল, লুডো খেললো। ঈশিতার মনে দুঃখ যেন এক নিমেষে হারিয়ে গেল। হাসি ঠাট্টায় পার হলো 1 ঘন্টা। এত সুন্দর একটা পরিবার থাকতে জেহেদ যে কেন একা থাকে। জেসমিন চৌধুরী টেবিল সাজাচ্ছেন। ঈশিতা হেল্প করতে চাইলে তিনি বাধা দেন। বাপ বেটিরা মিলে আড্ডা দিক এখন। খাবার টেবিল সাজানো হলে সবাই এসে বসে। জেহেরের কথা মাথা থেকে পুরোই বেরিয়ে গিয়েছিল ঈশিতার। তবে জেসমিন চৌধুরী বারবার দরজায় ছেলের অপেক্ষা করছিলেন। এখনও আসছে না কেন ছেলেটা? সবার সাথে একসাথে খেলেও তো মনটা শান্তি লাগতো তার। ঈশিতা খেয়াল না করলেও আফজাল আর জেবা ঠিকই খেয়াল করলো ছেলের জন্য অস্থির থাকা মাকে। খাওয়া প্রায় মধ্যপথে। খাওয়ার টেবিলে পরিবার মিলে একসাথে না খেলে খাওয়ার মজা কেউই বুঝবে না। আফজাল চৌধুরী খাওয়ার মাঝে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে আর সকলে হেসে উঠছে। এতক্ষণে জিহাদের সাথে ঈশিতাও কিছুটা স্বাভাবিক হয়েছে। হাসি ঠাট্টা ছাড়া জিহাদ একটাও বাড়তি কথা বলেনি যাতে ঈশিতার অস্বস্তি হবে। ঠিক সেই মুহূর্তে কলিং বেল বেজে ওঠে। মেড গিয়ে দরজা খুলে দিলে জেহের ভেতরে ঢোকে। ঈশিতাকে হঠাৎ খাওয়ার টেবিলে পেয়ে রাগে চোয়াল শক্ত হয়ে যায় তার। তাও আবার তাদের সাথে হাসি ঠাট্টায় মেতে উঠেছে যাদের সে দু চোখেও সহ্য করতে পারে না। বড় বড় পা ফেলে সাপের মতো ফনা তুলে হেঁটে যায় জেহের খাবার টেবিলের দিকে। মৃদুমন্দ বাতাস বইছে চারিদিকটায়। চাঁদের সাথে মেঘেরা লুকোচুরি খেলছে আকাশে। হাইওয়েতে শাঁসা করে অবিরাম ছুটে চলেছে গাড়ি। হালকা আলো গাড়ির ভেতরটায় ঝিলিক দিচ্ছে। সেই আলোর ঝলকারিতে জেহেরের রাগে চেহারাটা স্পষ্ট ফুটে উঠেছে, যা আর চোখে দেখছে ঈশিতা। হাত আঠালো হয়ে আছে তার। পরনের জামাতেও তরকারি ঝোল লেগে আছে। অস্বস্তি ঘিরে ধরেছে ঈশিতাকে। পেছনের ছিটে কালো গোলাপের বড় একটা বুকে অবহেলায় পড়ে আছে। গাড়ির লাইট অফ। গাড়ির মধ্যকার নিস্তব্ধতা ভালো লাগছে না ঈশিতার। প্রায় 1 ঘন্টা ধরে এমন নিস্তব্ধতার সাথে থাকতে হয়েছে তাকে। আর কতক্ষণ কে জানে। ঈশিতা বার কয়েক ঢোক গিলল। তখন জেহের ঈশিতাকে সবার সাথে খাবার টেবিলে দেখে কোনো কথা না বলে ঈশিতাকে এঁটো হাতে টেনে উঠিয়ে নিয়ে বের হয়। ওটার সময় অসাবধানতায় ঝোল পড়ে যায় ঈশিতার জামায়। জেহেরকে দেখে সকলে ভরকালেও কিচ্ছুটি বলার জন্য মুখ খুলতে পারেননি। ঈশিতা খেয়াল করেছিল জেহেরের হাতে কালো গোলাপের খুব সুন্দর একটা বড় বুকে। গাড়িতে উঠে প্রচণ্ড রাগ সহকারে বুকেটা পেছনে ফেলে রাখে জেহের। সে তখন বের হয়েছিল। এখনো পর্যন্ত রাস্তাতেই তারা। কোথায় যাচ্ছে ঈশিতা নিজেই জানে না। কথা বলার চেষ্টা করেছিল কয়েকবার, তবে অজানা কোনো কারণবশত কথাগুলো গলা অব্দি এসে জ্যাম ধরে আটকে গেছে। প্রায় 20-25 মিনিট বাদে ঈশিতা খেয়াল করলো গাড়িটা হাইওয়েতে নেই। একটা শুনশান জঙ্গলের মধ্যেকার সরু রাস্তা দিয়ে গাড়ি চলছে। ভ্রু কুচকে কৌতূহল নিয়ে জানলার বাইরে মাথা বের করলো ঈশিতা। রাস্তার দুপাশে ঘন জঙ্গল। সোডিয়ামের আলোটুকুও নেই, তবে গাড়ির হেডলাইটের আলোয় বুঝতে পারছিল ঈশিতা। জঙ্গল থেকে অদ্ভুত সব আওয়াজ ভেসে আসছে কানে, যা ঈশিতার শরীরের ভয়ের উদ্রব বাড়াতে সক্ষম। আচমকা ঈশিতার মাথায় হাত দিয়ে চেপের ভেতরে ঢুকল জেহের। হকচকিত হয়ে ঈশিতা তাকালো জেহেরের দিকে। জেহের রাগে চোখে দেখছে তাকে। বেশ ধমকের স্বরে বলল, এভাবে গাড়ি থেকে মাথা বের করা কতটা রিস্কি জানো তুমি? বলে জেহের সামনে তাকিয়ে গাড়ি চালানোয় মনোযোগ দিল। ঈশিতার বিরক্তি লাগলো। এইখানে তো আর কোনো গাড়ি চলছে না যে অ্যাক্সিডেন্ট হওয়ার আশঙ্কা আছে। সে নিজেও ঠোঁট বাঁকিয়ে জেহেরের কথা নকল করে ব্যঙ্গোক্তি সুরে বলল, উহ, এভাবে গাড়ি থেকে মাথা বের করা কতটা রিস্কি জানো তুমি? উহ। ঈশিতার এমন ব্যঙ্গার্থ জেহের চোখ পাকিয়ে তাকালে চুপসে যায় ঈশিতা। ঠোঁটে তর্জনী ঠেকিয়ে চুপ করে থাকে। জিয়াদ অস্থির হয়ে পায়চারি করছে নিজের রুমে। একটু আগে লোকদের দিয়ে খবর নিতে চেয়েছিল
জেহের কোথায় আছে। তবে জানা যায় তারা জেহেরের গাড়িকে হাইওয়েতে দেখার পর আর খুঁজে পায়নি। সেই চিন্তায় জিহাদ অস্থির হয়ে গিয়েছে। কোথায় গেল ইনশিতাকে নিয়ে জেহের, তারপর এত রাতে? চিন্তারা কুড়ে কুড়ে খাচ্ছে মস্তিষ্ককে। দ্রুত পা চালিয়ে জেবার রুমে দরজায় নক করলো। রাফিদের হাসি মুখে ছবি দেখে অশ্রু বিসর্জন দিচ্ছিল জেবা, আর হারিয়ে যাচ্ছিল অনাগত ভবিষ্যতের সুখে, যেখানে রাফিদের সাথে সংসার গড়ার স্বপ্নে বিভোর সে। করাঘাতে স্বপ্নে ব্যাঘাত ঘটে। দরজা খুলে দেখে চোখ মুখে অস্থিরতা জড়ানো জিহাদ দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকে জিহাদ প্রথমেই জেবাকে প্রশ্ন ইনশিতা আর ভাই কোথায় গিয়েছি কিছু জানিস? খোঁজ পেয়েছিস? জেবা কপাল কুঁচকে বলে, আজব, আমি কি খোঁজ নিয়েছি নাকি যে জানবো? আর এমনিতেও জের ভাইয়ের খোঁজ নেওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। শেষের কথাটায় সমস্ত রাগ ঢেলে বলল জেবা। জিহাদ বিরক্তিকর আওয়াজ করে চলে যেতে চাইলেই জেবা বাধা দেয়। তুই এত অস্থির হচ্ছিস কেন? গেছে হয়তো কোথাও, বউ নিয়ে ঘুরতে গেছে বোধহয়। জেবার মুখে ইনশিতাকে জেহেরের বউ সম্বোধন কথাটা বুকে আঘাত হানল জিহাদের। আজ যদি জেহের না থাকতো তাহলে হয়তো ইনশিতা আজ জিহাদের বউ হতো। কষ্টটা নিজের মনে সুপ্তাবস্থায় রেখে দ্রুতপদে বেরিয়ে গেল জেবার রুম থেকে। জেদ, রাগ আর কষ্টের মিশ্র অনুভূতিতে মনটা পুড়ে ছাড়কার হয়ে যাচ্ছে। গাড়ি এসে থামে অন্ধকার এক উঠানে। হেডলাইটের আলোয় সামনে একটা ঘর দেখা যাচ্ছে। জেহের গাড়ি থেকে নেমে কোথায় যেন হঠাৎ ভয়টা ছেঁকে ধরে ইনশিতাকে। একা গাড়িতে তার মনে হয় এই বুঝি পেছন থেকে কেউ এসে কল্লা কেটে নিয়ে যাবে, কিংবা জানালার কাছে বড় বড় লাল চোখের রক্ত মাখানো ভূত কামড়ে দেবে তাকে। ইনশিতা ভয় পেয়ে জোরে জোরে জেহেরকে ডাকতে চাইল, তবে ভয়ে কথাগুলো দলা পাকিয়ে মিনমিনে আওয়াজে বের হলো। ইনশিতা একটু শক্তি জোগাড় করে ডাকলো জেহেরকে। সেই মুহূর্তে ইনশিতার পাশের দরজা খট করে খুলে একটা হাত তাকে ধরে। চোখ বন্ধ করে গলা কাঁপিয়ে চিৎকার করে উঠল সে। তবে অবাক হলো এই ভেবে যে আওয়াজ শোনা গেল না কেন। ভয়ে ভয়ে এক চোখ টিপে খুলে দেখলো তার মুখ বন্ধ কারো হাত দ্বারা, আর মুখের সামনে আবছা আলোয় কারো হৃদয় কাঁপানো দৃষ্টির চেহারা দেখতে পাচ্ছে সে। চেঁচাচ্ছ কেন? ভয় পাচ্ছ বুঝি? ইনশিতা কিছু বলতে পারল না। জেহেরের মুখ হাত থেকে সরিয়ে দিল। তার শরীর প্রচণ্ড কাঁপছে। জেহেরের হঠাৎ এত সামনে আসাতে নিজেকে খাপছাড়া লাগছে। কপাল বেয়ে দরদর করে ঘাম ঝরছে। জেহের ইনশিতার ভয়াতুর চেহারা থেকে অন্য এক ঘরে পড়ে গেল যেন। নিজের মুখটা আরেকটু বাড়িয়ে ঠোঁট ছোঁয়ালো ইনশিতার গালে। কেঁপে উঠে ইনশিতা পরনের জামা মুট করে ধরল। বুকটা থক থক করছে। ধুকপুকানি আরও বাড়িয়ে দিতেই বোধহয় জেহের ইনশিতাকে কোলে তুলে নিল। নিজেকে সামলাতে জেহেরের শার্ট খামচে ধরল। জেহেরের শরীর থেকে মন মাতানো ঘ্রাণ ভেসে আসছে। ইনশিতাকে কোলে নিয়ে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকলো জেহের। ইনশিতা ঘরের বাইরেটা ঠিকমতো খেয়াল করতে পারল না, এমনকি ভেতরটাও কিছু আন্দাজ করতে পারছে না, কারণ ঘরে একটা টিমটিমে আলোর হলুদ বাতি জ্বলছে। তবে বোঝা যাচ্ছে ঘরটা হয়তো বেশ বড়সড়ই হবে। একটা রুমে এনে ইনশিতাকে খাটে শুয়ে দিল জেহের। চোখে এখনও ঘোর লেগে আছে। ইনশিতা তা ভালো করে বুঝতে পারছে। জেহেরের কালচে নীল চোখের মায়াজালে বোধ হয় সে নিজেও বেঁধে যাচ্ছে। জেহেরের অপলক দৃষ্টিতে নিজ অজান্তে ডান হাতটা জেহেরের গালে ছোঁয়ায় ইনশিতা। সেই মুহূর্তে জেহের কিছু একটার গন্ধে ঘর থেকে বেরিয়ে উঠে গালে হাত দেয়। জেহের আয়নার সামনে দাঁড়িয়ে দেখলো ঝোলে মাখামাখি হয়ে আছে তার পুরো গাল। বিরক্ত হয়ে বলল, শিট। ততক্ষণে ইনশিতা নিজেরও ঘোর ভেঙে গেছে। ইনশিতা এবার খেয়াল করলো নিজের এডো হাতে। মনে মনে নিজেকে ধমকে শুধালো, ভাগ্যিস ঝোলমাখা হাত জেহেরের গালে লেগেছে, নয়তো আজ একটা কাণ্ড ঘটেই যেত। ইস, কী যে করতে যাচ্ছিলাম। জেহেরের ইচ্ছে করছে দুনিয়ার সমস্ত তরকারি ঝোলকে এক্ষুনি কিছু একটা করে ফেলতে। আজ এই কারণে তার রোমান্টিক মুডটার 12টা বেজে গেল। এই ঝোল যদি আজ না থাকতো তাহলে হয়তো রোজকে সে নিজের করে ফেলতো। রাত 11:45। ইনশিতা নিজের জামা খুলে জেহেরের একটা সাদা শার্ট আর 3/4 পরে চাদর জড়িয়ে বসে আছে বিছানায়। নিজের সাথে যুদ্ধ করে জেহেরকে তখন বলেছিল এটা কোথায় আর এখানে কেন নিয়ে এসেছে। জেহেরের উত্তর ছিল এটা তার নিজস্ব বাগান বাড়ি, যেটা একমাত্র সবার অজান্তে কিনে নিয়েছিল, আর মাঝে মাঝে এখানে এসেই থাকতো সে, আর এখানেই এখন থেকে রোজ থাকবে। ইনশিতা এমন কথা শুনে মাথা ঘুরে যাওয়া থেকে নিজেকে থামালো। কাউকে কিছু না বলে হুট করে এখানে এসে থাকাটা একদমই মেনে নিতে পারছে না সে, তাও আবার বাড়িটা লোকালয়ের বাইরে, তার উপর তার প্রয়োজনীয় জিনিস কিছুই নেই।
আবার তার উপর এখানে একা একা থাকতে পারবে না। জেহের তখন ধমকে বলেছিল, আমি নিজেই নির্জন জায়গা দেখে বাড়িটা নিয়েছি। তোমার প্রয়োজনীয় জিনিস আমি এনে দেব। আর আমি সব সময় চাইতাম তুমি আমার সাথে একা থাকো, কেউ যাতে ধরে কাছেও না আসে। তার জন্য পারফেক্ট প্লেস এটা। তোমাকে আমি বলেছিলাম নিচে গিয়ে কারোর সাথে না মিশতে, বাট তুমি কি করলে? সবার সাথে হো হো করে হেসে খাওয়া দাওয়া শুরু করে দিলে। আমার সাথে কথা বলার সময় তো কখনো এত হাসুনি। হাসি কেন, ঠিক মতো কথাও বলনি, অথচ ঠিকই তখন সবার সাথে হেসেছিলে। তোমার সাথে কথা বলার জন্য তোমার ফেভারিট কালো গোলাপ নিয়ে গিয়ে দেখে তুমি অলরেডি আমাকে রেখে সবার সাথে মজামস্তি করছো। সেখানে জিহাদ তোমার দিকে কিভাবে তাকিয়েছিল, আর তুমি আমি ছাড়া অন্য কারোর সাথে হাসবে, কথা বলবে, খাবে, কি করে মেনে নেই? আমার রাগ হয় না। সো তখনই ডিসাইড করেছি তোমাকে নিয়ে এখানে চলে আসব, এবং এসেও গিয়েছি। ঈশিতা মুখ অন্ধকার করে কিছু বলতে চেয়েছিল। জেহের আবারও ধমকে থামিয়ে বলেছিল, নো মোর ওয়ার্ডস। ঈশিতাও কিছু বলতে পারেনি। পরে ঈশিতাকে জেহের নিজের একটা শার্ট আর 3/4 দিয়েছিল। ঈশিতা তবে ঝোল মাখানো জামা পরে থাকতেও অসুবিধা হচ্ছিল, তাই পরে নিয়ে বিছানায় চাদর জড়িয়ে ধরে বসে আছে। ঘরটা ঘুরে দেখতেও পারল না সে। বন্যপ্রাণীর অদ্ভুত আওয়াজে ঈশিতার ঘুম ভেঙে যায়। পাশে জেহের ঘুমিয়ে আছে, হাত পা ঈশিতার ওপর দিয়ে একদম দড়ির মতো করে পেঁচিয়ে ধরেছে তাকে। আর জেহেরের মাথা ঈশিতার গলার মধ্যে দেওয়া। দীর্ঘ গরম নিঃশ্বাস ঈশিতার গলায় পড়ছে। কোনো রকম ছড়িয়ে উঠে পড়ল না ঈশিতা। ঘড়িতে 4টে বাজে। রুম থেকে বেরিয়ে এলো সে। একতলা ঘর। সে ঘর ঘুরে দেখলো এবার এখানে বেডরুম 2টো আর একটি বড় ডাইনিং রুম। ডাইনিং রুমের সামনে ছাদ থেকে নিচ পর্যন্ত কাঁচ লাগানো বাঁধানো। ডাইনিং রুমের সামনে ছাদ থেকে নিচ পর্যন্ত কাঁচ দিয়ে বাঁধানো। ওপাশে লম্বা বারান্দা দেখা যাচ্ছে। ঈশিতা এগিয়ে গেল বারান্দায়। বারান্দায় পাতা রয়েছে কয়েকটি চেয়ার টেবিল। এখান থেকে লাফ দিয়েও মাটিতে নামা যাবে। সামনে জঙ্গল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। তবে জঙ্গল আর বারান্দার মাঝে একটি ছোটোখাটো উঠান রয়েছে, যেখানে হালকা আলোর বাল্ব জ্বালানো। পুরো উঠান সবুজ ঘাসে মোড়ানো। হালকা শীত শীত করছে। শীত নামতে আর কতদিন, বেশি দিন নেই বোধহয়। রেলিং ধরে ঈশিতা আজগুবি সব চিন্তাভাবনা করতে ব্যস্ত হয়ে পড়ল। রোজের উপস্থিতি টের না পেয়ে জেহে তড়িঘড়ি করে উঠে বসলো। ঘুম উড়ে গেল তার। হাত দিয়ে আরেকবার চেক করে দেখলো আসলে কোথাও নেই রোজ। টেবিল ল্যাম্প জ্বালিয়ে একবার বারান্দা আর বাথরুম চেক করেও পেল না রোজকে। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল জেহেরের। দরজা খোলা দেখে ব্যস্ত পায়ে রুমের বাইরে বেরিয়ে চারপাশ খোঁজ নিতে গিয়ে দেখল ডাইনিংয়ের সামনে বড় বারান্দায় কেউ একজন দাঁড়িয়ে। এবার সে বারান্দার সামনে এসে দাঁড়ালো। রোজ এক পাশ হয়ে কার্নিশে কোনোই ভদ্রে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে কোনো এক ভাবনায় ব্যস্ত। কাছের দরজা ঠেলে নিঃশব্দে রোজের পেছনে গিয়ে দাঁড়ালো। রোজের চুলের ঘ্রাণে মন উতলা হয়ে গেল তার। 3/4 পরাই হাঁটু থেকে নিচ পর্যন্ত উন্মুক্ত হয়ে রয়েছে, যা জেহেরের ভেতরটা নাড়িয়ে দিল। এক হাঁটু ভেঙে নিচে বসে আচমকা ঈশিতার উন্মুক্ত পায়ে অধর ছুঁয়ে দিল জেহের। পায়ে ঠান্ডা স্পর্শ পেতেই কেঁপে গিয়ে পেছনে ফিরল ঈশিতা। নিচে চোখ নিয়ে দেখল জেহের তাকিয়ে আছে তার পায়ের দিকে। কয়েক কদম সরে গিয়ে দাঁড়ালো ঈশিতা। ছি ছি, জেহের কি করছে তার পায়ে? জেহের দাঁড়ালো ঈশিতার সামনাসামনি, চোখে মাথাল করা চাহনি। সে চাউনি দেখে ঈশিতার বুক কাঁপতে লাগলো। ঈশিতার বুকের ওপর শার্টের একটি বোতাম অজান্তেই খোলা রয়েছে, যেখানে কালচে নীল চোখের দৃষ্টি নিবদ্ধ হলো হঠাৎ। উন্মুক্ত গলা আর বুক যেন জেহেরকে সম্মোহিতের মতো টানছে। মাথা ঝিমঝিম করে উঠছে। চারপাশে সব কিছুকে ধোঁয়াশা লাগছে। নিজেকে সামলাতে বড্ড কষ্ট হচ্ছে জেহেরের। সেই কষ্টের আর বাড়তে দিল না সে। ঈশিতার কোমর পেঁচিয়ে গলা মুখ ডুবিয়ে অধর ছোঁয়াতে লাগলো। চোখ বন্ধ করে ফেলল ঈশিতা। তপ্ত নিঃশ্বাস ঈশিতার ভেতরে শিহরণ জাগিয়ে দিচ্ছে। জেহেরের হাত বেসামাল হয়ে পড়ছে ঈশিতার সারা শরীরে। ঈশিতা বাধা দিতে চাইল, তবে বাধা দিতে সাহস পাচ্ছে না সে। অদৃশ্য এক শক্তি শেকলের মতো বেঁধে রেখেছে তার সমস্ত সাহসকে। রোজের বাধা না পেয়ে জেহের যেন আরও প্রশ্রয় পেয়ে গেল রোজকে কাছে পাওয়ার।
ঈশিতাকে নিবিড়ভাবে জড়িয়ে নিয়েই বারান্দায় চেয়ারে বসে পড়ল। শার্টের ভেতরে জেহেরের হাত ঝুঁকে পড়েছে। আবেশে ঈশিতার সমস্ত শরীর কেঁপে কেঁপে উঠছে। চোখ বুজে এলো। অদ্ভুত ভালো লাগায় হৃৎপিণ্ড তুমুল গতিতে ছুটে চলেছে। জেহের গলা থেকে মুখ তুলে তাকালো রোজের দিকে। জেহেরের চোখে চোখ রাখতে ঈশিতা নিজেও সম্মোহিত হয়ে গেল। হারালো নিজের হিতাহিত জ্ঞান। জেহেরের নীল চোখের মণি ঘোলা হয়ে আছে। এ যেন অন্য এক জেহেরের দেখছে সে। জেহেরকে দেখছে সে। ঈশিতার ওষ্ঠধর ক্রমাগত কাপার কারণে কাল বিলম্ব না করে নিজের গোলাপি অধর যুগলের মাঝে নিয়ে নিল জেহের। নিস্তব্ধ পরিবেশে মৃদু বাতাসে মনটা অন্যরকম ফুরফুর লাগছে ঈশিতার। ইচ্ছে করছে সায় দিতে জেহেরের ভালোবাসায়। কোনো অন্যায় তো আর হবে না। জেহের তো তার স্বামী, তার অর্ধাঙ্গ। ঈশিতার সাড়া পেয়ে জেহের গভীরভাবে কাছে টেনে নিল ঈশিতাকে। ঠিক সেই মুহূর্তেই ঘেউ ঘেউ করে কুকুর ডেকে উঠল। চমকে ওঠে ঈশিতা, দাঁড়িয়ে গেল। হঠাৎ এমন আওয়াজে ভয় পেয়ে গিয়েছিল। রোজকে উঠতে দেখে জেহেরের সম্মোহনে ব্যাঘাত ঘটে। ঘাড়ের রগ ফুলে উঠল। ধপ করে জ্বলে উঠল চোখ। ঘাড় কাত করে দাঁতে দাঁত চেপে একবার দেখল কুকুরটির দিকে। কুকুরটি এক কদম উঠানের মাঝখানে গলা উঁচিয়ে ডাকছে। জেহেরের মেজাজ তুঙ্গে উঠে গেল। বাম হাত দিয়ে ঘাড়ের পেছনটা চেপে ধরল। ঈশিতা তাড়াতাড়ি শার্টের বোতাম লাগিয়ে রুমে ছুটতে লাগলো। তার প্রচুর লজ্জা লাগছে, সাথে রাগও হচ্ছে। এমন একটা মানুষ যে তাকে সব সময়কার জন্য বন্দি করতে চায়, তার ডাকে সাড়া দিল কিভাবে সে? স্বামী বলেই নাকি অন্য কোনো অনুভূতির কারণে নিজের মধ্যকার ঈশিতাকে হারিয়েছিল। জিহাদ আর জেবা বসে আছে রাফিদের সামনে সোফায়। রাফিদের ডান হাতে, পায়ে আর মাথায় ব্যান্ডেজ। এই 2 সপ্তাহে সে ঠিক হলেও পুরোপুরি ঠিক হতে পারেনি। হাঁটতে চলতে কারো না কারো সাহায্য লাগে। গতকালই হসপিটাল থেকে রিলিজ পেয়েছে। প্রথমে জিহাদি কথা শুরু করলো। পুলিশকে মিথ্যা বলেছিলি কেন? রাফিদ কপাল কুঁচকায়। আমি কাউকে মিথ্যা বলিনি, যা হয়েছিল তাই বলেছি। তোমার কি মনে হয় আমরা সত্যিটা জানি না? তোমার চেয়ে আমরা বেশি ভালো করে জানি আমাদের ভাইকে, সে কেমন, কার কি করতে পারে। এই ব্যাপারে তোমার ধারণা আমাদের চেয়ে কম। পুলিশকে সত্যিটা বললে আজ ভাই হয়তো জেলে থাকতো, আর ঈশিতাও রেহাই পেত। আপনার ভাই কোনো প্রকার এভিডেন্স রাখেনি, তাহলে পুলিশ কিভাবে তাকে ধরতো? তোমার জবানটাই আসল প্রমাণ ছিল, কিন্তু সেই তুমি করনি। ওয়াই? তবুও কোনো না কোনো প্রমাণ দরকার ছিল। সেটা যাই হোক, আমি যখন এখানেই কেস ক্লোজ করে দিয়েছি, সেখানে আপনারা এত অগোছালো কেন? জিহাদ বিরক্তিতে কপালে হাত ঠেকায়। সে ভালোই বুঝতে পারছে রাফিদ ইচ্ছে করেই পুলিশকে মিথ্যে বলেছে। রাফিদ কিছুটা সুস্থ হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তার এই অবস্থা কে করেছে। উত্তরে রাফিদ বলেছিল থাইল্যান্ড থেকে দেশে আসার পর সে রাস্তায় একটা ঝামেলায় জড়ায় আর মারামারি লেগে যায়। এই মিথ্যে শুনে জিহাদ আর জেবার উভয়ের চোখ কপালে উঠে যায়। অহেতুক মিথ্যা বলার কোনো কারণ পায় না তারা। যদি সত্যি বলতো যে জেহেরি এসব করেছে, তাহলে অন্তত কিছুটা হলেও পুলিশের ব্যবস্থা নেওয়া যেত। আর সেই কারণে জেবা জিহাদ রাফিদের কাছে এসেছিল, কেন সে মিথ্যে বলেছিল জানতে। তবে এখানেও রাফিদ কথা ঘোরানোর চেষ্টা করছে, যেন সে ইচ্ছে করে পুলিশকে সত্যিটা জানাতে চায় না। রাফিদের পায়ে যন্ত্রণা চিলিক দিয়ে উঠছে। এখানে বসে থাকতে ভালো লাগছে না আর, তবুও বসে আছে বিরক্তি নিয়ে। এই জিহাদ ছেলেটাকে দেখলেই তার জেহেরের কথা মনে পড়ে যায়। মনে হয় জেহের নিজেই তার সামনে বসে আছে। তবে জেহের আর জিহাদের মধ্যে পার্থক্য ভালোভাবে পরিলক্ষিত হচ্ছে। জেহেরের বসার ধরনটা বেশ রাজকীয় স্টাইলে। হাঁটা, চলা, বসা সবকিছুতেই আলাদা এক ধরনের অ্যাটিটিউড আছে, যেটা সহজেই জেহেরকে জিহাদের থেকে আলাদা করে। আর জিহাদ ছটফটে স্বভাবের, একটু পরপরই অস্থির হয়ে ছটফটানি শুরু করে দেয় এমন। এমনিতেও সে জিহাদকে দেখতে পারে না, কারণ জিহাদ ঈশিতাকে ভালোবাসে আর একবার মিসবিহেভও করেছিল, তাই যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করে সে। জিহাদ উঠে দাঁড়ায়, তার দেখা দেখি জেবাও দাঁড়ায়। জিহাদ রাফিদের সোফার দিকে খানিকটা এগিয়ে এসে রাফিদকে উদ্দেশ্য করে কটাক্ষ করে বলে, ইউ নো হোয়াট, তোমার বুদ্ধিটা এখনো হাঁটুর নিচে। না হলে ঈশিতাকে নিয়ে পালিয়ে যাওয়ার মতো ফালতু ভাবনা মাথায় আনতে না। কমপ্লেন খাও, বুদ্ধি বাড়বে। বলে দরজার দিকে এগোতে লাগলো। এই কথাটা যেন রাফিদের আগুনে ছাই ঢালতে সক্ষম। রাফিদ নিজের রাগকে নিয়ন্ত্রণে আনতে না পেরে বাম হাতে সোফার পাশে থাকা ফুলদানি নিয়ে একদম জিহাদের পা বরাবর ছুঁড়ে মারল।
পড়তে পড়তে দরজা ধরে বেঁচে গেল জিহাদ। আগুন গরম চোখে রাফিদের দিকে তাকিয়ে এগিয়ে গিয়ে কলার ধরল। অবস্থা বেগতিক দেখে জেবা জিহাদকে ছাড়াতে লাগলো। ওর অবস্থা এমনিতেও ভালো না, তার উপর তুই আর ঝামেলা পাকাস না ভাই, প্লিজ। জিহাদ শুনল না তার কথা। সে নিজেও রাফিদকে দু চোখে দেখতে পারে না। জেহেরকে কিছু করতে না পারলেও রাফিদকে সে এক ঘুষিতেই কপাত করতে পারত। সেদিন যদি রাফিদ মাঝ রাস্তায় তাকে অজ্ঞান করে ঈশিতাকে নিয়ে চলে না যেত, তাহলে হয়তো অন্যরকম জীবন গড়তে পারত। এই রাফিদই যত নষ্টের মূল। রাফিদকে শেষ করে দেওয়ার ইচ্ছে মনের মধ্যে পুষলেও জেবার কারণে কিছু করতে পারেনি সে। একমাত্র জেবার জন্যই রাফিদ এখনো বেঁচে আছে, নইলে এতদিনে রাফিদের টিকিটারও কেউ খোঁজ পেত না। জেবা বহু কষ্টে রাফিদকে জিহাদের থেকে ছাড়ালো। জিহাদকে টেনে বের করিয়ে আনলো ঘর থেকে। তবে যাওয়ার আগে জোরে শব্দ করে দরজায় ধাক্কা মেরে গেল জিহাদ। রাফিদ তাদের যাওয়ার দিকে তাকিয়ে রাগে গজগজ করতে করতে বলে, আমার বুদ্ধি হাঁটু নিয়েছে, আর তোরা তো সব গোবর মাথায় নিয়ে চলিস শালারা। একটু বাদে রাফিদের সামনে হঠাৎ জেবা এসে দাঁড়ায়। রাফিদ ডান প্রকোচকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো জেবার দিকে। জেবা আস্তে করে ভালো থাকবেন, টেক কেয়ার বলে চলে গেল। রাফিদ ঠায় বসে রইল। জেবাকে সে এই 2 সপ্তাহ ভালো করে পর্যবেক্ষণ করেছে। সে জানে না কেন এই মেয়েটি তার এতটা খেয়াল রাখছে। বেশিরভাগ সময়টাতেই জেবা রাফিদের কাছ থেকে তার খেয়াল রাখত। মাঝে মধ্যে রাতের বেলায় সে অনুভব করত জেবা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তাহলে কি জেবা তার প্রেমে পড়ল? কিন্তু সে তো ভালোবাসতে পারবে না কাউকে। একমাত্র ঈশিতাকেই ভালোবেসেছিল, আর এখনো বাসে। হোক সে এখন অন্য কারো। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো রাফিদের ভেতর থেকে। ড্রয়িং রুমের সামনে বড় খোলা বারান্দায় পাতানো চেয়ারের এক হাতলে পা ছড়িয়ে আরেক হাতলে পিঠ হেলান দিয়ে বসে আছে ঈশিতা। হাতে মৃদু গরম কফির মগ। হালকা শীতের সন্ধ্যায় কফি খাওয়ার মজাটাই আলাদা। গায়ে পাতলা একটা শাল জড়ানো। কফিটির স্বাদ অন্যরকম, কারণ আজকের কফি অন্য একজন বানিয়েছে। এই 2 সপ্তাহ লাগিয়ে জেরকে সে কফি বানানো শিখিয়েছে কিনা। জেহের খুব মনোযোগ দিয়ে রোজের কফি খাওয়ানোটাকে লক্ষ্য করছে। কফিটি কেমন হয়েছে সেটা এখনো পর্যন্ত বলেনি রোজ। উৎসুক মনটা রোজের মন্তব্যের জন্য চাতক পাখির মতো চেয়ে আছে। জেহের ঢোক গিলছে বারবার, গলা শুকিয়ে আসছে, হাত পা ঝিমঝিম করে কাঁপছে। না, কফির ভালো খারাপ মন্তব্যের জন্য নয়। রোজ ছোট্ট ছোট চুমুক দিয়ে ঠোঁটটাকে কফির মগে ডুবাচ্ছে, আবার কখনো ঠোঁটটাকে চুমুর মতো ভঙ্গিমা করে কফিতে ফু দিচ্ছে, যেন কফিটাকে খুব যত্ন করে খেতে চাইছে সে। তা দেখে জেহের এখন মনে মনে চাইছে সে কেন কফির মগটা হলো না। তাহলে রোজ তাকে কফির মগ ভেবে এইভাবে ঠোঁট ছোঁয়াতো। এত সুন্দর করেও বুঝি কেউ কফি খায়? কফিটাও কি তার রোজের প্রেমে পড়ে গেল নাকি? না হলে এতক্ষণও ঠান্ডা হচ্ছে না কেন? রোজের ঠোঁটের উষ্ণ বাতাস পেতে কফিটাও কি ইচ্ছে করে গরম হয়ে আছে? এক মুহূর্তের জন্য নির্ভীক কফিটার ওপর খুব রাগ হলো জেহেরের। জেহের টান মেরে কফির মগটা রোজের মুখ থেকে সরিয়ে নিল। রোজ চকিতে তাকালো জেহেরের দিকে। অবাক দৃষ্টি যেন জীবন্ত হয়ে বলছে, কফিটা কেন নিয়েছেন? জেহের কফির মগটা ছোট টেবিলের ওপর রেখে বলে, কেমন হয়েছে সেটা বললে না? ঈশিতা চোখ কুচকে তাকিয়ে আছে। এভাবে হুট করে মুখের সামনে থেকে কফি নিয়ে নেওয়াটাকে ভালো চোখে দেখছে না সে। ভালোই তো লাগছিল গরম গরম কফিটা। রাগ মিশ্রিত গলায় চাপা স্বরে বলল, সেটা বললেই তো পারতেন। কফির মগটা নিয়ে নিলেন কেন? যে থতমত খেয়ে বলল, তুমি কফি খাওয়াতে এতটাই ব্যস্ত ছিলে যে কেমন হয়েছে সেটা বলতেই ভুলে গিয়েছো, তাই তোমার ধ্যান ভাঙালাম। ভালো হয়েছে কফিটা? এবার তো দিন, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না খেতে। ঈশিতা কফিটা নিতে গেল। তা দেখে জেহের এক চুমুকে কফিটা নিয়ে সাবার করে দিল। ঈশিতা চরম রকমের বিরক্ত হলো, বলল, এটা কি করলেন? জেহের মগটা টেবিলে রাখতে রাখতে গম্ভীর গলায় বলে, দেখলে না কফি খেলাম? শুনেছি স্বামী স্ত্রী এক কাপে ভাগাভাগি করে খেলে নাকি ভালোবাসা বাড়ে, তাই ভালোবাসা বাড়াতে তোমার অর্ধেক খাওয়া কফিটা আমি খেয়ে নিলাম। বলে উঠে ভেতরে চলে গেল। তার কফিটা ভালো লাগছে না একটু। দুনিয়ায় চিনি দিয়ে ভরিয়ে রেখেছে সে, তাও রোজের কথায়। রোজ চিনি ছাড়া কফি খাবে না, আর জেহের চিনি দেওয়া কফি 2 চোখেও দেখতে পারে না। রাতের খাবার খাওয়ার সময় ঈশিতা কিছু একটা বলতে চাইছিল জেহেরকে। বেশ কয়েকবার ইতস্তত করে বলতে চেষ্টাও করেছিল, তবে জেহেরের গাম্ভীর্যপূর্ণ চেহারা দেখে
কথাগুলো জড়িয়ে আসছে। এই 2 সপ্তাহ এখানে রয়েছে। সময়টা ইনশিতার খারাপও কাটেনি, আবার ভালোও কাটেনি। দুটোর মাঝামাঝিতে লটকে আছে। প্রতিদিন সকালে জেহেরের সাথে উঠে জগিং করায় আলাদা এক আনন্দ রয়েছে। এই জঙ্গলের ছোট্ট একটা পথেই তারা জগিংয়ে বের হয়। বেরোলে কারো দেখাও পায় না সে, কোনো মানুষের চিহ্ন নেই এলাকায়। তবু দুজনে একসাথে পাশাপাশি দৌড়াতে অন্যরকম ভালো লাগা কাজ করে। হাঁপিয়ে গেলে যখন জেহের ইনশিতাকে কোলে করে নিয়ে আসে কিংবা যত্ন করে জুতোর ফিতে লাগিয়ে দেয়, তখন নিজেকে পৃথিবীর সব থেকে বেশি ভাগ্যবতী বলে মনে হয় ইনশিতার। তবুও মনের মধ্যে যেন কিছু একটা নেই ভাবটা লেগেই থাকে। এই ঘরের চিলেকোঠার একটা বড় রুম আছে, ওখানে শত শত ইংরেজি বই। জেহের আগে এগুলো পড়তো। রোজের জন্য সে আলাদা করে রোজের পছন্দের বই এনে রেখেছে। সেখানে বেশিরভাগ গিয়ে বই পড়ে কাটায় ইনশিতা। তবে জেহের যতক্ষণ বাসায় থাকে, অর্থাৎ সন্ধ্যা থেকে সকাল অবধি, ততক্ষণ জেহেরের সামনে সামনে থাকতে হয় ইনশিতার। বারান্দায় গেলেও জেহেরকে নিয়ে যেতে হয়। ইনশিতা জেহেরের কোলেই বসে, কারণ এটা জেহেরের আদেশ। খাওয়ার সময় তাকে জেহেরের কোলে বসতেই হবে, আর জেহের খাইয়ে দেয় তাকে। ইনশিতা শেষ পর্যন্ত বলে দিল, জেহের, আসলে তুমি একটু আমি একটু কথা বলতে চাই সবার সাথে, মানে মা বাবার সাথে। ফোনে কথা বলবো? জেহের কর্ণপাত করলো না ইনশিতার কথায়। খাবার ঢুকিয়ে দিল ইনশিতার মুখে। ইনশিতা আবারও বলল, প্লিজ একটু তো কথা বলতে দিন। কি বলবে? কেমন আছে, কি করছে, খেয়েছে কিনা, এইসবই তো। এসব বলে কোনো লাভ নেই, তাই কথা বলেও লাভ নেই। আর তোমার বাবা মা ভালো আছে, আমি তাদের কোনো দিক দিয়ে কমতি রাখিনি। ভারী অবাক হয়ে ইনশিতা বলল, আশ্চর্য, এই সামান্য কথাটুকুতেও অনেক ভালোবাসা আছে, এইটুকু তো বলতে দিন। জেহের শান্ত দৃষ্টিতে তাকালো, কণ্ঠ শীতল করে বলল, তোমার ভালোবাসা শুধুমাত্র আমার জন্যই। বিয়ের আগে তাদের ভালোবেসেছ, এখন সমস্তটা দিয়ে আমাকে ভালোবাসবে। তাদের কথা ভাবার দরকার নেই। ওনারা আমার মা বাবা, ওনাদের জন্য ভালোবাসা মৃত্যুর আগে পর্যন্ত থাকবে আমার। আপনার সামান্য ভালোবাসার জন্য আমার মা বাবার ভালোবাসাকে তো আমি হেলাফেলা করতে পারি না, তাই না? জেহের খাওয়ার প্লেটটাকে উল্টে ফেলে দিল। ইনশিতা চমকে গিয়ে উঠতে চাইলে যে টেনে ধরে বসিয়ে দেয়। আগুন ছড়ানো চোখ দিয়ে বলে, আমার ভালোবাসা সামান্য? কোন দিক দিয়ে সামান্য লেগেছে বলো? তোমার যা পছন্দ হয়েছে সব করেছি, তাও সামান্য বলছো? ইনশিতা বোঝাতে চাইল জেহেরকে, আমি সেটা বলিনি। সেটাই বলেছ তুমি। না, আমি শুধু বলেছি সবকিছুর ঊর্ধ্বে বাবা মায়ের ভালোবাসা, শুধু সেটাই বুঝিয়েছি। আমার ভালোবাসাকে তার মানে নিচে দেখিয়েছ? আমি তোমার সব কিছুতেই উপরে থাকতে চাই, ভালোবাসাতেও উপরে থাকবো আমি, সব। ইনশিতা থেমে গেল। তারই ভুল হয়েছে ভালোবাসার কথাটা ওঠানো। যে ছোট একটা বিষয় নিয়ে সিন ক্রিয়েট করে ফেলতে পারে, সেটা তার কল্পনার বাইরে ছিল। ভেবেছিল জেহের বুঝবে তার বোনের অবস্থা, অথচ এই ভাবনাটাও তার বৃথা। এখন জেহেরকে শান্ত করবে কিভাবে? তবুও চেষ্টা চালালো। আচ্ছা আচ্ছা, এখন রাগ করিয়েন না। শুনুন বাবা মা। জেহের ইনশিতার গাল চেপে ধরে বলল, বাবা মা করবে না তো। আই হেট বাবা মা। কোনো বাবা মায়ের ভালোবাসাই ভালো না, সবাই স্বার্থপর, সবাই সব সময় নিজের দিকটাই বুঝে। সবাই এইসব যা যা ভালোবাসা দেখায় সবটাই তাদের ছলনা, তাদের ভালোবাসা সবটা মিথ্যে। বলতে বলতে জেহেরের চোখ লাল হয়ে গেছে। ইনশিতা গালের ব্যথার দিকে নজর না দিয়ে অবাক চোখে দেখে জেহেরকে। জেহেরের লাল চোখে জমা হয়ে আছে বিন্দু বিন্দু জল, চোখে একরাশ ঘৃণা বাবা মায়ের জন্য। জেহেরের কথায় অভিমান আর ঘৃণা স্পষ্ট টের পেল ইনশিতা। বাবা মায়ের প্রতি জেহেরের এত ঘৃণার কারণ খুঁজে পেল না ইনশিতা, যেন জেহের কথাগুলো নিজ বাবা মাকে উদ্দেশ্য করে বলছে। জেহের ইনশিতাকে ছেড়ে উঠে চলে গেল। ইনশিতা ভাবতে লাগলো, সামান্য একটা কথাকে কেন্দ্র করে জেহের কি না কি বলে ফেললো। ইনশিতার সিক্স সেন্স বলছে জেহের কোনো না কোনো কারণে তার বাবা মায়ের উপর রেগে আছে, আর সেই কারণে পৃথিবীর কোনো বাবা মার ভালোবাসাটাকেও মেনে নিতে পারছে না। ইনশিতার রুমে জেহেরকে খুঁজে পেল না। অন্য রুমেও না পেয়ে সোজা ছাদের উদ্দেশ্যে রওনা দিল। গিয়ে দেখলো জেহের ছাদের রেলিংয়ে পা ঝুলিয়ে বসে আছে। একটু অসাবধানতা হলেই জেহের সোজা নিচে পড়ে যাবে। ভয়ে ইনশিতার বুক কেঁপে উঠল। এখন জেহেরকে জোরে ডাকাও যাবে না, কিংবা কোনো কথাও বলা যাবে না। যদি হঠাৎ ডাকে চমকে গিয়ে পড়ে যায়,
তবু উপায় না পেয়ে মৃদুস্বরে জেহেরকে ডাকে। জেহের পেছন ফিরে দেখে রোজ হেঁটে আসছে তার দিকে। রোজকে দেখেও সে রেলিং থেকে নামে না। ঈশিতা ছাদের লাইটের আলোয় খেয়াল করলো জেহেরের চোখে এবার টলমল করছে পানি, চোখ মুখ লাল হয়ে আছে। জেহেরকে কান্না করেছে। জেহের হঠাৎ ঈশিতাকে কাছে টেনে বুকে মাথা রেখে জড়িয়ে ধরে। জেহেরের শরীর কাঁপছে। ঈশিতা এক হাতে জেহেরের পিঠে দিয়ে আরেক হাতে জেহেরের মসৃণ চুলে হাত বোলায়। জেহের ধরা গলায় বলে, কোনো বাবা মাই ভালো না রোজ, কেউ না, আমাকেও কেউ ভালোবাসে না। জেহেরের কথায় প্রচন্ড অভিমানের আভাস পাওয়া গেল। ঈশিতা আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল জেহেরকে। কে বলেছে আপনাকে ভালোবাসে না? সবাই আপনাকে ভালোবাসে, আপনার ভাই বোন মা বাবা। জেহের বাচ্চাদের মতো রাগ ধরে বলে, হুম, বলেছি না, কেউ না। আমার কোনো মা নেই, কোনো বাবা নেই, সবাই পর। আমাকে যদি ভালোবাসতো তাহলে। এটুকু বলার পর থেমে যায় জেহের। ঈশিতা কৌতূহল গলায় বলে, তাহলে কি? জেহের নিরুত্তর। ঈশিতাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে। আজ এমন ছোঁয়ায় ঈশিতা কোনো কামনার ইঙ্গিত পাচ্ছে না, বরং এমন ছোঁয়ায় তাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার ইচ্ছে পোষণ করছে। যেন ঈশিতাকে বলতে চাইছে কোথাও না যেতে, জেহেরের কাছে থেকে তাকে সবসময় সাপোর্ট করতে। জেহের মাথা একটু তুলে মায়াভরা কণ্ঠে বলে, তুমি আমাকে সবসময় ভালোবেসো, আমাকে কখনো ছেড়ে যেও না। বাবা মা কাউকেই না তোমার লাগবে আর না আমার। আমরা দুজন দুজনের থাকবো আজীবন। তুমি আমাকে ভালোবাসো তো রোজ? জেহেরের প্রশ্নে চুপ হয়ে যায় ঈশিতা। জেহেরকে সে ভালোবাসে কি বাসে না সেটা নিজেই বুঝতে পারছে না। তবে এতদিনে জেহেরের মায়ে পড়ে গেছে। মায়া আসলেই খারাপ জিনিস। একবার কারো মায়ে পড়লে সেখান থেকে উঠে পড়া দায় হয়ে যায়। তবে এতদিনে জেহেরের মায়ে পড়ে গেছে। মায়া আসলেই খারাপ জিনিস। একবার কারো মায়ে পড়লে সেখান থেকে উঠে পড়া দায় হয়ে যায়। তবে এতটুকু বুঝতে পারছে যে জেহেরকে ছেড়ে থাকতে পারবে না সে। মায়া ছাড়া আরেকটা কারণও আছে। তার মনে হচ্ছে জেহের কোনো একটা কারণে মনে মনে খুব কষ্টে আছে, তবে কাউকে বোঝাতে দিতে চায় না। নিজেকে বাইরে স্ট্রং দেখালেও কষ্টটা ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। আর এই কষ্টটা ঈশিতার কাছে আসলেই হাওয়া হয়ে যায়। যেন ঈশিতাকে নিয়ে সব কষ্টের জয় করতে পারবে জেহের। যে সবসময় নিজেকে সবার থেকে আলাদা রাখতে চায়, একা বাঁচতে চায়, আড়ালে রাখতে চায় নিজেকে, কারো সাহায্য চায় না পাশে। তবে রোজের কাছে আসলেই জেহেরের সবকিছু জুড়ে তার রোজ থাকে। তখন জেহেরের মনে হয় পৃথিবীতে বেঁচে থাকার জন্য তার রোজ পাশে থাকলে যথেষ্ট। কোনো কষ্ট নেই দুনিয়াতে, কাউকে লাগবে না, শুধুমাত্র রোজ ছাড়া। সকল আবদার, ভালোবাসা, অভিমান রোজাতে ঘিরে থাকবে। কি হলো, বললে না আমাকে ভালোবাসো কি না? ঈশিতা মুচকি এসে বলে, সেটা কোনো একদিন বলবো, তবে এটা জেনে রাখুন যে আপনাকে ছাড়া থাকতে পারবো না। তুমি না চাইলেও থাকতে হবে আমার সাথে। আচ্ছা, এখন নামুন এখান থেকে। ভয় করে না এখানে বসার? যদি পড়ে যেতেন? অভ্যেস আছে। অভ্যাস থাকলেও চলবে না, আর যেন কোনোদিন না দেখি, বুঝেছেন? ঈশিতা শাসনের সুরে কথাটা বলল। জেহের মিষ্টি করে হাসলো। কারো এমন শাসনের খুব প্রয়োজন ছিল তার জীবনে। তার জীবনটা অগোছালো। সবাই হয়তো জেহেরকে দেখে বলবে পারফেক্ট জীবন কাটাচ্ছে, অথচ ভেতরে ভেতরে সে অগোছালো, বড্ড অগোছালো। এই অগোছালো জীবনকে সাজিয়ে গুছিয়ে দেবার জন্য একজন এসেছে, তার রোজ। আজ জগিং থেকে ফিরে জেহের সোজা গোসলের জন্য ঢুকে গেছে। সকাল সকাল ঈশিতা যেন অন্য এক জেহেরকে দেখছে। গম্ভীর হয়েছিল পুরোটা সময়, মুখে একটুও হাসির দেখা মিলছিল না। অথচ কে বলবে গতকাল রাতে একটা বাচ্চার মতো ঈশিতাকে আগলে ধরে কত শত কথা বলেছে। জেহের মোবাইল টেবিলের ওপর দেখে ঈশিতার ইচ্ছে জাগলো বাবাকে একটু কল করার। জেহের গোসল করে আসতে আবার বেশি সময়ও লাগবে না। তার মতে তাড়াতাড়ি কথা বলে নিলে সমস্যা হবে না। এমনিতে যোগাযোগের কোনো উপায় রাখেনি জেহের। তার উপর জেহেরের মোবাইল সে সবসময় কাছে পায় না, তাই আর আজকে সুযোগটা হাতছাড়া করা যাবে না। মোবাইলের পাসওয়ার্ড ঈশিতা আগে একবার দেখে নিয়েছিল লুকিয়ে। জেহের তার নাম মিলিয়ে পাসওয়ার্ড দেওয়া বারান্দায় এসে দাঁড়ালো। খুলে দ্রুত ফোন করলো বাবার নাম্বারে। কেটে যাওয়ার আগ মুহূর্তে ঈশিতার বাবা কল ধরে। হ্যালো, কে বলছেন? বাবার কণ্ঠ শুনে ঈশিতার কণ্ঠ রোধ হয়ে এলো। কোনো রকমের ফিসফিসিয়ে বলল, বাবা। ওপাশ থেকে কিছুক্ষণ চুপ থাকলো ঈশিতার বাবা। পর মুহূর্তেই উত্তেজিত কণ্ঠে বলে, মা, তুই কেমন আছিস রে মা? তোর খোঁজ নেই কেন? তোর শ্বশুরবাড়িতে কয়বার গিয়েও ফিরে এলাম, তারাও নাকি জানে না তুই কোথায়। জাহের তোকে কোথায় নিয়ে গেছে? এখন যদি সে তার বাবাকে বলে সে এখন এখানেই বন্দি,
বাবা অসুস্থ হয়ে যেতে পারে মেয়ের এই অবস্থা শুনে। হয়তো তার বাবা এসে পড়বে, যা কখনোই চাইবে না জেহের। পরে দেখা যাবে হিতে বিপরীত হয়ে গেছে, এই ভেবে ইনশিতা বলল। আমি আর জেহের এখন অন্য এক জায়গায় থাকি। এখান থেকে আসলে জেহেরের অফিস খুব কাছে, তো তাই। কোথায় সেই জায়গাটা? ইনশিতা চুপ করে রইল। সে তো জানে না আসলে তারা কোথায়। কথা ঘোরানোর চেষ্টা করলো সে। মা কোথায়? বাবা কেমন আছেন? আর তোমার কণ্ঠ কেমন যেন শোনাচ্ছে, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি রে মা। তোর মা এখন ছাদে বোধ হয়, জানিস সবসময় তোর কথা বলে। ওই তো নয়নিকা আসছে, নে কথা বলে একটু। বেচারি তোর সাথে কথা না বলতে পেরে মনটা খারাপ করে রেখেছে। নয়নিকা কিছুটা দূরে এসে ইনশিতার সাথে কথা বলতে লাগলো। তুই সত্যি কোথায় আছিস বলতুই তো, আমার কিন্তু ভালো ঠেকছে না তোর ব্যাপারটা। ইনশিতা নয়নিকার কাছে লুকাতে পারল না, সে বলে দিল। এখানে আশেপাশে অনেক জঙ্গল, এই জঙ্গলের মধ্যে এই বাড়িটা। আমি জানি না কোথায় এটা, আর এখানেই নাকি আমাকে সবসময় থাকতে হবে, জেহের বলেছে। ইনশিতা প্রায় কেঁদেই ফেলল। কলেজে আসবি না কেন? জেহের আমাকে কলেজেও যেতে দিচ্ছে না। নয়নিকা অবাক কণ্ঠে বলে। কিন্তু জেহের না তোকে বিয়ের আগে কথা দিয়েছিল তোকে কলেজে আসতে দিবে, তাহলে? আমিও সেটাই বলেছিলাম জেহেরকে, তবে তিনি এখন মত পাল্টে ফেলেছেন। তিনি আমাকে আর কলেজে যেতে দেবেন না। তিনি চায় না আমি কারোর সাথে মিশি। নয়নিকা দীর্ঘশ্বাস ফেলল। তুই আজকে আসতে পারবি কলেজে? সেটা কখনোই সম্ভব না রে, উনি যেতে দেবেন না। তুই পালিয়ে আয়। অসম্ভব, আমি এখানকার রাস্তাঘাট কিছুই চিনি না, বই খাতে কিছুই নেই। আর জেহের যদি জানে আমি পালিয়েছি, তাহলে এখানেও আমাকে রুমে বন্দি করে ফেলবে। আমি পারবো না। ইতু মনোযোগ দিয়ে শোন আমার কথা। তুই কোনো রকমে জেহেরের মোবাইল নিয়ে পালিয়ে আয়, বই খাতার চিন্তা করার লাগবে না। আর আঙ্কেলের শরীরটাও খারাপ করেছে। ইনশিতা আটকে উঠে বলল। কি কি হয়েছে বাবার? তোর খোঁজ খবর না পেয়ে ওনার প্রেশার লো হয়ে পড়েছে, খাবার দাবারও ঠিক মতন করতে পারে না। কয়েকদিন উনি শয্যাতে ছিলেন, দেখলি না কেমন করে কথা বলছে? আমি আসবো, যেভাবেই হোক আমি আসবো। বাথরুমের দরজা খোলার আওয়াজে ইনশিতা ফোন কেটে দিল। কলেজ থেকে নাম্বার কেটে তাড়াতাড়ি রুমে ফিরতেই জেহেরের সামনে পড়ে। বিদ্যুৎ চমকানোর মতো চমকে গিয়ে মোবাইলটা ওনার আড়ালে নিয়ে যায় ইনশিতা। জেহেরের কপাল বেয়ে টপ টপ করে পানি পড়ছে। মাথা মুছেনি সে। সবসময় ইনশিতাকে তার ভেজা চুল মুছে দিতে হয়। টাওয়াল জড়িয়ে খালি গায়ে বেরিয়েছে সে। রোজকে দেখে কপাল কুঁচকালো। দেখে মনে হয় ভয় পেয়ে আছে কত। কপালে বিন্দু বিন্দু ঘামও জমেছে। জের একটু এগিয়ে আসতে ইনশিতা দুপা পিছিয়ে গেল। হাত কাঁপছে তার। জের কপাল কুঁচকে রেখে ওপর থেকে নিচ পর্যন্ত রোজকে পরখ করে নিল। আচমকা ইনশিতার হাত ধরে সামনে আনলো। নিজের মোবাইল ইনশিতার হাতে দেখে চোখ মুখ শক্ত হয়ে গেল তার। ইনশিতা মাথা নিচু করে রইল। জের মোবাইলটা টান মেরে চেক করলো সব। চোখ উঠিয়ে ইনশিতার মুখোমুখি হয়ে গম্ভীর কণ্ঠে বলল। মোবাইল নিয়ে কি করছিলে? ইনশিতা তোতলিয়ে বলল। আমি আসলে আসলে মানে গর্জে ওঠে জেহের। বলো। কেঁপে উঠল ইনশিতা। কিছু কিছু করছিলাম না, লক করেছিল তাই কিছু করতে। কি করতে চেয়েছিলে? ফোন দিতে চেয়েছিলাম। বাবা মা কে, তাই তো? ইনশিতা ওপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। যে তীক্ষ্ণ দৃষ্টিতে খানিকক্ষণ তাকিয়ে থাকলো, তারপর গিয়ে খাটে বসলো। ইনশিতা জানে এখন তাকে কি করতে হবে। আরেকটা টাওয়াল নিয়ে জেহেরের সামনে দাঁড়িয়ে মাথা মুছে দিতে লাগলো। জেহের ইনশিতার কোমর পেঁচিয়ে ধরে মাথাটা পেটের সাথে ঠেকিয়ে রেখেছে। ইনশিতা আমতা আমতা করে বলল। আমাকে কি সত্যি আর কলেজে যেতে দেবেন না? জেহের কপালে বিরক্তির সূক্ষ্ম ভাঁজ ফেলে মাথা তুলে বলল। তো তোমার কি মনে হয় আমি মজা করছিলাম? না মানে এমনি জিজ্ঞেস করলাম। একটু থেমে ইনশিতা স্বাভাবিক স্বরে বলল। আসলে জেহের, আমি ভাবছিলাম আমি যদি চাকরি করি, মানে তাহলে হয়তো আমাদের আরো বেশি আয়ের উৎস হবে, এতে ভবিষ্যতেও। জেহের টাওয়ালটা নিয়ে ছুঁড়ে মারল নিচে। ইনশিতা কিছুটা পিছু হটল। জেহের দাঁড়িয়ে গিয়ে কড়া কণ্ঠে বলল। আমার যা টাকা আছে তাতে ভবিষ্যতে আমার 14 গোষ্ঠী চলতে পারবে। তোমার চাকরি করার দরকার নেই। এসব চাকরি টাকরির নাম আর যেন না শুনি। ইনশিতা কিছুটা মিঙে গেল, তবুও বাইরে থেকে নিজেকে আরেকটু স্বাভাবিক করে বলল। আল্লাহ না করুক, আপনার যদি কিছু হয়ে যায় তাহলে তো আমাকেও চলতে হবে নাকি? তখন বয়সটা যদি পেরিয়ে যায়
তাহলে তার চাকরি টাকরি পাবো না, তখন কি করে চলবে আমার? যে চোখ গরম করে তাকালো রোজের দিকে, মুখের আদল না বদলে শান্ত স্বরে বলল। তুমি কি আমার মৃত্যুর অপেক্ষা করছো? বিস্ফোরিত নয়নে ঈশিতা চেয়ে রইল। কি যাতা বলছেন? আমি কখন বললাম সে কথা? একটু আগে কি বলেছিলে তা রিপিট করো। ঈশিতা মনে করতে লাগলো একটু আগে সে কি বলেছিল। মনে পড়তে জিভ কাটলো। আসলে তো সে জেহেরের মারা যাওয়ার কথাটাই বলেছিল অজান্তে, কিন্তু সেটা একটা উদাহরণ ছিল মাত্র। সেটাকে এমন সিরিয়াসলি নেওয়ার কি আছে? ওহো, সে তো ভুলেই গিয়েছিল যে সব কথাকেই সিরিয়াসলি নেয়। কি মনে পড়লো? ঈশিতা জেহেরকে বোঝানোর জন্য হাত নাড়িয়ে নাড়িয়ে বলল। আরে জেহের, আমি শুধু ওটা জাস্ট একটা উদাহরণ দিলাম আর কি। কখন কি হয়ে যায় বলা তো আর যায় না, তাই না? তাই ভবিষ্যৎ ভেবেই বললাম। ঈশিতা নার্ভাস ভঙ্গিতে হাসলো। তবে জেহের সেই আগের মতোই। বোঝা যাচ্ছে জেহের কথাটাকে একদম সিরিয়াসলি ধরে নিয়েছে। আমি মারা যাওয়ার পর নিজেকে নিয়েই ব্যস্ত হয়ে পড়বে। এতটা স্বার্থপর হতে পারবে? কষ্ট হবে না আমি মরে গেলে? শেষ বাক্যটা কেন যেন ঈশিতার বুকে তীরের মতো গিয়ে বিঁধল। যে না থাকলে তার কি কষ্ট হবে? হবে তো। স্বামী মারা গেলে প্রতিটা স্ত্রী কষ্ট তো হয়। তবে জেহেরের শেষ কথাটাকে ঈশিতা প্রচুর আঘাত পেল মনে। জানি না কেন জেহেরের মুখ থেকে মরার কথাটা যেন শুনতেই পাচ্ছে না ঈশিতা। ইচ্ছে করছে জেহেরকে জড়িয়ে ধরে বলতে, আপনি চলে গেলে আমার খুব কষ্ট হবে জেহের, খুব। যেমনটা গাছ থেকে পাতা ঝরে গেলে গাছের মৃত্যু হয়, তেমনটা আপনি চলে গেলে আমারও যেন মৃত্যু হয়। অদৃশ্য দেয়ালের মাঝে আটকা পড়ে গেছে, আর কথাটি বলতে পারল না। রোজের উত্তর না পেয়ে কিছুটা আহত হলো জেহের, সাথে রাগও হলো। তবে তা আড়ালে রেখে ক্যাবিনেটের সামনে গিয়ে যেতে যেতে বলল, বাই দ্য ওয়ে, আমার সব প্রপার্টির অর্ধেক মালকিন তুমি। কোনো সমস্যা হওয়ার কথা নয়, সো চাকরি করার চিন্তা ছেড়ে ফেলো। বিস্ময় যেন ঈশিতার চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। বিস্মিত গলায় বলল, মানে কি? আপনার প্রপার্টির মালিকানা আমি হতে যাব কেন? সুট হাতে নিয়ে জেহের গভীর দৃষ্টি মেলে তাকালো ঈশিতার পানে। তুমি হবে না তো কে হবে? আমার সব কিছুতেই তোমার ভাগ থাকবে, হোক সেটা প্রপার্টি কিংবা আমি। তোমার অধিকার আছে, কারণ তুমি আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী। কথাটি ঝংকার তুলে বাজতে লাগলো ঈশিতার কানে। জেহেরের মুখে ঈশিতাকে নিজের অর্ধাঙ্গিনী বলাটা যেন খুব শোভা পায়। ঈশিতা ইচ্ছে করছে বারবার জেহেরের মুখ থেকে কথাটি শুনতে। যে চেঞ্জিং রুমে চলে গেলে ঈশিতা খাবার রেডি করতে যায়। গ্লাসে পানি ঢালতে তার মনে পড়ল তার যেতে হবে বাড়িতে। এতক্ষণ কথাটি একদম মাথাতেই ছিল না। যে এসে দেখে গ্লাস থেকে অনবরত পানি পড়ছে, গ্লাস পানিতে যে ভরে গিয়ে নিজেও পানি পড়ছে, সেটা রোজের খেয়ালই নেই। অথচ রোজের দৃষ্টি গ্লাসের দিকেই। আশ্চর্য, চোখের সামনে পানিতে ভেসে যাচ্ছে অথচ মেয়েটার খেয়ালই নেই। জেহের গিয়ে গ্লাসটা সরিয়ে ফেললো। তবুও ঈশিতা পানি ঢালতে লাগলো খালি টেবিলে। মেয়েটা কোন ধানে আছে? জেহের ঈশিতার হাত ধরে ঝাঁকে দিলে ঈশিতার হুঁশ ফেরে। তাকিয়ে দেখে জেহের তার দিকে সন্দেহভাজন দৃষ্টিতে তাকিয়ে আছে। নিচে তাকাতে দেখে পুরো টেবিল আর ফ্লোরে পানি ছড়িয়ে আছে। তাড়াতাড়ি করে কাপড় এনে মুছে নিল জায়গাটা। মনে মনে নিজেকে ধমকাচ্ছে সে। জেহেরকে বসতে দিলে জেহের দৃষ্টি অপরিবর্তনীয় রেখেই বসে পড়ে চেয়ারে। ঈশিতার অস্বস্তি হতে লাগে। যে যেভাবে তাকিয়ে আছে সেখানে বোধহয় ঈশিতার পালানোর প্ল্যানটাই ধরে ফেলেছে। এভাবে তাকিয়ে আছেন কেন? তুমি কোন ধ্যানে ছিলে এতক্ষণ? পানি পড়ে সব ভেসে যাচ্ছে অথচ তোমার খেয়াল নেই। ইতস্তত করে ঈশিতা বলে, আমি আর কি ধ্যানে থাকবো, এমনি আর কি। যে সন্দেহের চোখে চেয়ে রইল। ঈশিতা গিয়ে অন্য একটা চেয়ারে বসলে জের খাবার রেখে চেয়ারে হেলান দিয়ে বসলো। জেরকে খাবার খেতে না দেখে ঈশিতা ইশারায় কি হয়েছে বলল। জেহের নিরুত্তর। সে এক দৃষ্টিতে দেখতে লাগে রোজকে। জেহেরের এই দৃষ্টি শান্ত হলেও ভেতরে যে পৃথিবী সম রাগের আগুন দাউ দাউ করছে সেটা ঈশিতার নজর এড়াল না। সে ভাবছে কি এমন করলো যার জন্য জেহের এভাবে তাকিয়ে আছে। ঈশিতা খাওয়ার মনোযোগ দিল। হঠাৎ জেহের ঈশিতার খাবার প্লেটটা নিজের কাছে নিয়ে নিল। ঈশিতা হতভম্ব হয়ে গেছে। জেহের তো রুটি খায় না, তার জন্য আলাদা খাবার রয়েছে। তাহলে এইভাবে সামনে থেকে খাবার নিয়ে নেওয়ার মানে কি? আজব, এভাবে খাবার নিয়ে নিলেন কেন? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আপনার খাবার অন্য আইটেম, এটা আমার। জেহের শীতল গলায় বলল, আমি না হয় ভুলে গেলাম, তুমি কি কিছু ভুলে গেলে বেবি? জেহেরের এত শীতল কণ্ঠ শুনে ঈশিতার শুকনো ঢোক গেল। জেহের এত আদর করে কথা বলছে কেন? সে আবার কি ভুলবে? পরক্ষণেই মনে পড়লো সে আজ অন্য চেয়ারে বসেছে। ধীরে ধীরে চেয়ার থেকে উঠে জেহেরের কোলে গিয়ে মাথা নিচু করে বসলো। বাঁকা হাসলো জেহের।
খেতে খেতে ইনশিতা শেষবারের মতো জেহেরকে মানানোর চেষ্টা করলো। সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, জেহের যদি কোনোভাবে না মানে তাহলে যে কোনো উপায়ে সে এখান থেকে পালাবে। তার বাবা মাকে কতটা দিন সে দেখে না। অবশ্য এখানে ফিরেও আসতে পারে সে। জেহের জোর করে আনার থেকে ভালো নিজ থেকে চলে আসা। আমাকে যেতে দিলে মহাভারত অশুদ্ধ হবে না নিশ্চয় জেহের? ঘটনাটা বুঝতে জেহেরের সময় লাগলো না। খাবার মুখে নিতে নিতে বলল, এসব বিষয়ের কথা বলতে গতকাল রাতেই বারণ করেছিলাম। কিছুক্ষণ পর ইনশিতা এমন ভাব করলো যাতে জেহেরের মনে কোনো সন্দেহ না জাগে। আহ্লাদে সুরে বলে, আচ্ছা জেহের, আমরা যদি আজ কোথাও ঘুরতে আসি, ওই যে সেদিন নদীর পাড়ে গেলাম, সেদিনের মতো আজও কোথাও যাই, চলুন না? জেহের বিদ্রুপের হাসি হেসে বলল, তুমি যে কৌশলে যেতে চাইছো সেটা আমি বুঝি না ভেবেছ? খাওয়াই মন দাও, স্টুপিড। ইনশিতা কথা না বাড়িয়ে ভাঙা মন নিয়ে খাওয়ায় মনোযোগ দিল। যেহেতু মানলই না, তাহলে নিজের ব্যবস্থা নিজেই করে নিতে হবে। আপাতত এখান থেকে যাওয়ার চিন্তা করতে হবে। জেহের আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল। ইনশিতা নিঃসন্দেহে পেছনে এসে দাঁড়ালো। জেহের না তাকিয়ে বুঝতে পারলো তার রোজের উপস্থিতি, তবুও কিছু বলল না। ইনশিতা কণ্ঠে বিষাদ মেখে বলল, আজ আপনি অফিসে না গেলে কি বেশি ক্ষতি হয়ে যাবে? জেহের আয়নার ভেতর থেকে রোজের চেহারায় দৃষ্টিপাত করলো। হঠাৎ? না মানে আপনি চলে গেলে আমি ঘরে একা থাকি, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। আজ থেকে যান না প্লিজ। ইনশিতার কণ্ঠে মিনতি। ইনশিতা আজকে জেহেরকে যেতে বলেছে, কারণ জেহের সবসময় মেন গেট আটকে রেখে যায়। এখন যদি জেহের চলে যায় তাহলে তো সে যাওয়ার কোনো সুযোগই পাবে না। তাই জেহেরকে থেকে যেতে বলল। জেহের ঘুরে দাঁড়িয়ে ইনশিতার কাছে এসে দাঁড়ালো। জেহের খানিকটা ঝুঁকে ইনশিতার মুখে ফু দিল। ইনশিতা কেঁপে উঠে চোখ বন্ধ করে ফেলল। জেহের মৃদুস্বরে জিজ্ঞেস করলো, আজ আমার বউয়ের কি হয়েছে হঠাৎ? এত ভালোবাসা? ইনশিতা কম্পিত কণ্ঠে বলে, কি আর হবে, আপনার সাথে একটু টাইম স্পেন্ড করতে মন চাইলো, তাই আর কি। আর আমার স্বামীর প্রতি আমি ভালোবাসা দেখাবো না তো কে দেখাবে শুনি? ওই শিখা? যে ঠোঁট প্রশস্ত করে হাসলো, হাসির রেখা ফুটিয়েই বলল, জেলাস? বেঞ্চি কেটে ইনশিতা বলল, জেলাস কেন হব? যা সত্যি তাই তো বললাম। আমি আপনার বউ, তাহলে আমিই তো ভালোবাসা দেখাবো, তাই না? যত সব। ইনশিতা রুমের বাইরে চলে গেল। জেহের ঠোঁট চেপে হাসতে হাসতে গলায় টাই খুলে ফেলল। ইনশিতা শুয়ে আছে জেহেরের বুকের ওপর। জেহেরকে সে এক প্রকার জোর করে ঘুমাতে নিয়ে এসেছে। জেহের অফিস না গেলে ইনশিতা বলেছে তার প্রচুর ঘুম পাচ্ছে, আর সে এখন জেহেরের বুকেই ঘুমাবে। বেডে আছোয়া জেহেরের বুকে মাথা দিয়ে রয়েছিল ইনশিতা। এখন বাজতে চলেছে 11:50। জেহের ইনশিতার চুলে বিলি কেটে দিতে দিতে ঘুমে তলিয়ে গেছে। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে জেহেরের, আর এই সুযোগটারই অপেক্ষা করছিল ইনশিতা। সে ধীরে ধীরে উঠে চিলেকোটার ঘর থেকে দড়ি নিয়ে আসলো। জেহেরকে না বেঁধে চলে গেলে জেহের যে তাকে সেকেন্ডে খুঁজে নেবে তা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে ইনশিতা। ইনশিতা দুরু দুরু করা বুকে জেহেরের এক হাত অতি সাবধানে ধরে খাটের সাথে বেঁধে দিল। খুব শক্ত করে বেঁধে দিল যাতে কোনোভাবে খুলতে না পারে। জেহের একটু নড়াচড়া করে উঠলে ইনশিতা মাথায় হাত বুলিয়ে দেয়। তাতে জেহের গাঢ় ঘুমের দেশে তলিয়ে যায়। আরেকটা হাত বাঁধতে গিয়ে বাঁধে বিপত্তি। জেহের ডান হাত খাটের বাইরে ঝুলছে। এই হাত উঠাতে গেলে জেহেরের ঘুম ভেঙে যাবে নিশ্চিত। কিছুক্ষণ ভেবে নিয়ে ইনশিতা আগের হাতের বাঁধন আরেকটু বেশি শক্ত করে বেঁধে দিল, আরেকটা দড়ি দিয়ে, যাতে এক হাতেও আরেকটা হাত খুলতে না পারে। শেষ হলে ইনশিতা কিছু টাকা আর জেহেরের মোবাইল নিয়ে পা টিপে টিপে বেরিয়ে গেল ঘরের বাইরে। মেন গেটের বাইরে আসে যেন মাথাটা চক্কর দিয়ে উঠল। চারপাশে এত এত জঙ্গল যে দিনের বেলা কেউ রাত ভেবে কেউ ভুল করবে না। সে গাড়ি চালাতে পারে না, বিদায় হাঁটতে হবে তাকে। মোবাইল থেকে গুগল লোকেশনের সাহায্যে পথ এগোতে লাগলো। যত এগোতে লাগলো তত যেন ইনশিতার শরীরে কাঁটা দিয়ে উঠছে। জঙ্গলের গাছগুলো এতটাই লম্বা যে আকাশটাও ঢেকে গেছে। দীর্ঘক্ষণ হাঁটার পর ইনশিতা হাইওয়েতে চলে আসলো। মোবাইলে দেখে নিল 12:30 বাজে। স্বস্তির নিঃশ্বাস ফেলে একটা ট্যাক্সি ধরে যেতে লাগলো কাঙ্ক্ষিত জায়গায়।